বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। একদিকে নির্বাচনের পথে এগুচ্ছে বাংলাদেশ, তফসিল অনুযায়ী সকল কার্যক্রমই অব্যাহত আছে। অন্যদিকে রাজনীতি এবং সমাজে চরম অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি, নানা রকমের ঘটনা দুর্ঘটনা ঘটে চলেছে এবং কে কোত্থেকে কী করছে সেটাও খুব সহজে বোঝা যাচ্ছে না। তো অনেকের মধ্যে একটা অনিশ্চয়তা ভর করছে নির্বাচনকে সামনে রেখে। তো আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই যে পরিস্থিতিটাকে আপনারা কীভাবে দেখছেন। মাহমুদা হাবিবা, আপনি শুরু। অনেক ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ-আলোচক এবং যারা দেখছেন আমাদেরকে তাদেরকে। আপনি আসলে একটা কথা যথাযথই বলেছেন যে নির্বাচনের কাজ যেভাবে মানে নিয়ম অনুযায়ী চলছে, ঘোষিত যে সময়সীমা সে অনুযায়ী, তেমনি তফসিল ঘোষণা আসলে শুরু হওয়ার আগে থেকেই তো আমরা যদি একটু স্মরণ করি তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার তো সেই অর্থে খুব স্টেবল একটা গভর্নমেন্ট কখনোই মানে রান করতে পারেননি। অনেক কিছু হয়েছে, অনেক কাজ হয়েছে, একেবারে এমন নয় যে সব কিছুই সমালোচনা, বহু পজিটিভ দিকও তাদের আছে, কিন্তু মোটের ওপরে যেটাকে বলে একটা স্থিতিশীল সরকার পরিচালনা করা কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বস্তিদায়ক পর্যায়ে নিয়ে আসা, এর দুটোর কোনোটাই হয়নি। আমরা প্রথম থেকেই সবসময় মনে হয়েছে একেবারে বিশেষ করে মানে ডিসেম্বর মানে লাস্ট কোয়ার্টার আর কি গত বছরের, তখন থেকে এটা ক্রমশ দৃশ্যমান হচ্ছে, মনে হয়েছে যে অদৃশ্য শক্তির মানে ছায়াটা ক্রমশ প্রকট হতে শুরু করেছে, যেটা এখন আমরা অনেক অনেক মানে বড় মাপেই দেখি, এমন এখন চোখে পড়ে। তো যাই হোক, এই গতিপথে যেটা হয়েছে যে নৃশংস যে ঘটনাগুলো ঘটা শুরু করেছে, আমরা যদি ইশতেহারের দিন থেকে পরের দিন আমাদের তরুণ নেতা শরীফ ওসমান হাদির এই ভয়ঙ্কর মানে ঢাকা শহরে বসে এত ওয়েল প্ল্যান্ড এবং মতিঝিলের মতো জায়গায় একটা ঘটনা ঘটে যাওয়া এবং সেইটাতে একেবারে শোচনীয় ব্যর্থতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলুন আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলুন। পরে আমাদের আরও একটা যুবদলের আমাদের আরেক নেতাকেও কিন্তু আপনার ওই বাইকে করে এসে এরকম গুলি করা হয়েছিল, ছেলেটি মারা গেছে। পুড়িয়ে মারা হয়েছে আপনার নোয়াখালীতে তিনজন পরিবারের, শিশুটি মারা গিয়েছিল ঘটনাস্থলে, তার ইমিডিয়েট বড় বোনটিও মারা গেছে কয়েকদিন আগে। আপনি আপনার দাসকে আপনার মারল যে আপনার ওই যে কি বলে রংপুরে বোধ হয়, সরি ময়মনসিংহে, কি একটা ভালুকায়, সরি, এত একটা খেলো একটা কথা এখন হয়েছে কি জানেন, যে সবচেয়ে বেশি আমরা এখন যে মানে যেই জিনিসটা এখন ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে, যে আপনি আসলে জানেন না যে আপনি মানে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি আমরা একসময় কিন্তু বলতাম, এটা কিন্তু আমাদের একটা স্লোগান ছিল যে আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। এখন সময় দাঁড়িয়েছে যে আপনাকে আসলে কোন অভিযোগে পিটানো হচ্ছে ওটা বুঝতে বুঝতে আপনি মরে যাবেন। কারণ হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেহেতু একটু তারা প্রথম থেকেই তাদেরকে মোরালি আপ করে রেসপন্সিবিলিটি মানে তাদের দায়িত্ব নেয়ার যে পজিশন, এই গতিটা কিন্তু কখনো স্মুথ ছিল না, বা এটা যে যতখানি প্রত্যাশিত সেটাও নয়। এটার এককভাবে সব দায় আমি কোনোভাবেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে পারি না, এই কারণে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে যে কোনো সরকারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে একটা মানে প্যারামিটার ফর স্টেবিলিটি, একটা প্লেস যেখান থেকে আপনি সমগ্র দেশটা মানুষের মধ্যে নিরাপত্তাবোধ দিতে পারবেন কিনা সেটা ওই জায়গাটা থেকে এনশিওর করা হয়। ওই পয়েন্টে একটা মানুষকে শুধু আপনি মানে বকা দিয়ে চলে যাবেন, মানে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছি, আর তাদের পেছনে থাকা কুশীলবরা সবাই সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যাবেন, ওইটা কোনোভাবে গ্রহণযোগ্য বিষয় নয়। এই যে মানে সিচুয়েশন যেভাবে যাচ্ছে, প্রতিনিয়ত 2 দিন 4 দিন পর পর হয় ডিএমপি থেকে কোনো একজন উচ্চপদস্থ কর্মকর্তা কিংবা স্বরাষ্ট্র মানে উপদেষ্টা আসলে কি যে বলছেন, ওনারাও বুঝছেন না, আমরাও বুঝতে পারছি না আসলে যে আমরা কি শুনছি। বরং এই টোটাল ঘটনাটা আমাদেরকে সাগররুনির ঘটনা অনেক বেশি স্মরণ করিয়ে দেয়, এই জন্য যে কেমন যেন সমগ্র যে বিষয়টার মধ্যে একটা আরোপিত ব্যাপার আছে। অথচ আপনি দেখুন তো আপনার যে একটা মানে মিরপুরে হত্যাকাণ্ড ঘটলো, সিসিটিভি ফুটেজে একটা মেয়ে স্কুল ড্রেসে মুখ ঢেকে বেরিয়ে গেছে, খুব সময় লাগেনি কিন্তু ধরতে আমাদের। আমি আগে এই আপনার টক শোতে সেই আওয়ামী আমলেও ওই জাহেলি আমলে আমরা বসে বলে গেছি যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু অত্যন্ত সক্ষম, আমাদের লজিস্টিক্স ভালো, আমাদের ইন্টেলিজেন্স ভালো, তাহলে
আপনি আউটকামটা আসছে না কেন, আপনার ইন্টেনশন এবং আপনার অ্যাকশন দুইটার মধ্যে এত গ্যাপ কেন? এত গ্যাপের মানে অনেকগুলো কারণ থাকতে পারে আসলে। অনেকগুলো কারণ যদি বলতে যে এক এক করে, তো প্রথমেই বলতে হয় যে প্রথম আলো আর ডেইলি স্টার কীভাবে এই জায়গা থেকে বাদ দেই, এই যেহেতু আপনি জানতে চাইলেন। এই ডেইলি স্টার প্রথম আলোর টোটাল ঘটনাটা না জিলুর ভাই, আমার মনে হয় যে স্টেট সাপোর্টেড অ্যানার্কিজমের ধরনটা, মানে আপনি যেভাবেই বলেন না কেন 26-27 জন আপনার সাংবাদিক আছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, সেখানে আপনি সাধারণ জনগণকে গুলি করতে পারবেন না বলে কিংবা তাদের গায়ে লাঠি চার্জ করবেন না বলে আপনি ওই 26-27 জনকে কি মৃত্যুর মুখে ফেলে দিবেন নাকি? মানে আপনি তো খুন করছেন দাঁড়িয়ে থেকে। এই টোটাল জিনিসটার মধ্যে গভর্নমেন্টের তো এটা ফেইলিয়ার বলার আমার কোনো সুযোগ নেই। এই জিনিসটা হচ্ছে ইভেন গুলি ছাড়াও যে একটা অ্যাকশন, সেটাও তো দেখা যায় না। আপনি ওই যে লাঠি পেটা, সরিয়ে দেয়া, চেষ্টা, কিছুই না। আমরা দেখেছি না গরম পানি, ভাই শোনেন, এক গরম পানি দিয়ে আউট করে দেওয়া যায়। আপনার মনে আছে বোধহয় আমরা ওই যে সুপ্রিম কোর্টে একবার একটা তারা পরিচালনা করেছিলেন, সেই ভয়ঙ্কর গোলাপি পানি এবং গরম, যার গায়ে পড়েছে তারাই জানে ফসকে উঠে গেছে। আপনি মব ভাঙতে চাইলে পুলিশের কাছে তো মানে টুলসের অভাব নাই, মিনসের অভাব নাই। আপনি মানে ওই যে মানে কেন যেন মনে হয় যে তুমি অ্যাকশনে যাও, কিন্তু ওই অতটুক পরে অ্যাকশনে যাও যখন মানে যথেষ্ট উল্লেখযোগ্য পরিমাণ মানে ক্ষতি সাধন হয়। ওই সময়টা এনসিপির তৎকালীন মানে এখন মানে এনসিপির যে নেতৃত্ব তারা ছিলেন, তারা ওখানে গিয়েছিলেন, অনেকে গিয়ে, নুরুল কবির মতো প্রথিতযশা সাংবাদিক, যিনি কখনো মানে সত্যি কথা যে সারা জীবন উনি শোষিতের পক্ষে আর শোষকের বিপক্ষে। সে শোষিত যদি হয় মানে আমার দল সেটাও ঠিক আছে, কিন্তু শোষিত যদি হয় জামাত ইসলাম, উনি জামাত ইসলামের পক্ষে, কিংবা শোষিত যদি হয় এনসিপি, উনি এনসিপির পক্ষে। আমরা তো উনাকে সেই ফিগার হিসেবে সারা জীবন দেখেছি। তার আইডিওলজি ইজ এন্টায়ারলি হিজ ওন চয়েস। ওই জায়গাটায় এসে তাকে যেভাবে হ্যারাস করা হয়েছে সুনির্দিষ্ট রাজনৈতিক দলের লোকজনের উপস্থিতি, আমরা সেখানে যেভাবে দেখেছি, জিল্লুর রহমান ভাই, টোটাল জিনিসটার মধ্যে একটা আনরেস্ট সৃষ্টির একটা প্রচেষ্টা আছে এবং এটা এক্সট্রিমলি আর্টিফিশিয়াল। এটা এইখানে শুধু পালিয়ে যাওয়া শত্রু কিংবা সরকারের মধ্যে লুকিয়ে থাকা, সেই মানে লুকিয়ে থাকা বলতে কি ওপেনই আছে সরকারের মধ্যে, যেই জনপ্রশাসন বলুন আর পুলিশ প্রশাসন বলুন, আপনি যেদিকেই তাকান না কেন, আসলে মানে যতখানি মানে আমরা প্রত্যাশা করেছিলাম যে ৩৬শে জুলাই পরবর্তী সময়ে যারা আসলে মানে আপনার ফ্যাসিজম তৈরির এক একজন হাতিয়ার হয়ে উঠেছিলেন, তাদের একটা ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু শুধু তাদের বাইরেও আরও একটা মহলও কিন্তু আছে, এবং আমার যদি ভুল না এইটা সরকারের সাথে তারা সরাসরি সংশ্লিষ্ট। ফলে আপনি যতই আমরা কথা বলি না কেন, যাই করি না কেন, তারা তো পিঠে দিয়েছেন কুলা, কানে বেঁধেছেন, মানে কানে দিয়েছেন তুলা, পিঠে বেঁধেছেন কুলা, কাজে কিছুতেই তাদের কিছু আসে যায় না। এবং তাদের সুনির্দিষ্ট একটা লক্ষ্য এটাও হয় নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া, নয় নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা, অথবা কোনো একটা মহলকে বিশেষ সুবিধা দেওয়া। এটা সময় আমাদের বলে দিবে যে বাকিটা কি হবে। অ্যাডভোকেট মুজিবুর রহমান, এই যে অনিশ্চয়তা, অস্থিরতার কথা আমি বলছিলাম, এবং এর একটা বড় কারণ হিসেবে মিস মাহমুদ হাবিবা বলছেন যে একটা অদৃশ্য ছায়া বেশ শক্তিমান, একটা দানবীয় তৎপরতার মধ্যে লিপ্ত আছে, এবং এটাকে অনেকটা এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে, এবং সেটা সরকারের প্রশ্রয়ই হচ্ছে বা সরকারের ভেতরকার একটা অংশের সঙ্গে যুক্ত। আপনার কি তাই মনে হয় কিনা, অথবা আপনি কিভাবে পরিস্থিতিটাকে ব্যাখ্যা করতে চান? ধন্যবাদ জিল্লু ভাই। আজকে যে বিষয়ের এখন আমাদের আপা বললেন, এর সাথে তো দ্বিমত করার কিছু নাই। এর সাথে অন্য একটু ভিন্ন দৃষ্টিভঙ্গিতে আমি একটু অ্যানালাইজ করতে চাই। সেটা হচ্ছে এই শহীদ ওসমান হাদিকে যে হত্যা করা হলো, এটা পত্রিকায় আসছে, এটা ওয়েল প্ল্যান্ড, এবং স্বীকার করেছে ভারতে যে যারা তাদেরকে পার করেছে সেখানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এই ফয়সাল সম্পর্কে কিন্তু এখন কোনো তথ্য দেওয়া হয় নাই। এই শুরু থেকে শেষ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে আমরা এখানে নির্বাচন করছি, কিন্তু কেউ না কেউ চাচ্ছে যে নির্বাচনটা বিলম্বিত হোক, তফসিল বাতিল হোক, অথবা এটা যে কোনো মানে যাক। কিন্তু এখন নির্বাচনের তফসিল ঘোষণার পরে যতই মতবিরোধ এবং আমাদের সংস্কার নিয়ে কথাবার্তা হয়েছে, মতবিরোধ হয়েছে, আমরা ঐক্যমত্য প্রদর্শন করি, সকলে কিন্তু এখন নির্বাচনমুখী। ইভেন যারা ছোট দল ছিল, যারা নির্বাচনে জিততে পারবে না জেনেও কিন্তু তারা নমিনেশন পেপার সাবমিট করেছে। এর মধ্যে দিয়ে এই পুরো জাতি যখন নির্বাচনমুখী, এর বাইরে তো যাওয়ার সুযোগ নাই। এবং এই জায়গাতে দুটি কাজ আমাদের মানে হয়নি, আমি বলতে হবে, যে যার কারণে যারা মানে এই সুবিধা নিতে চাচ্ছেন এখানে আপনার গোলযোগ সৃষ্টি করে কিংবা নির্বাচন বানচাল করার জন্য, তারা একটু আপার হ্যান্ড পেয়েছে, কিংবা সুযোগ সুবিধা নিয়ে তারা এই গোলমাল সৃষ্টি করার চেষ্টা করছেন। আমি মনে করি যে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে, এখন যেভাবে নির্বাচনের ট্রেন উঠে গেছে, গণভোট এবং নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে, যদি জনগণকে সচেতন করা যায়, আসলে যারা দুষ্কৃতিকারী, যারা সুযোগ সন্ধানী, তারা কিন্তু খুবই অল্প, এবং এরা লুকিয়ে থাকে, হঠাৎ করে কাজ করে পালিয়ে যায়।
এবং মানে আমি বলবো যে এত প্ল্যান রইতে কয়েক ঘন্টার মধ্যে একবারে মার্ডার করে তারা মানে কোনো প্ল্যান না থাকলে এবার বর্ডার পার হইতে পারে না। যেটা কমিশনার সাহেব বললেন তাতে নিশ্চিত হয়ে গেল যে সে পালিয়ে গেছে। আগে তো আমরা ভাবছিলাম দেশেই আছে, কিন্তু এই স্টেটমেন্টের পরে দেখা যাচ্ছে যে গেল, এবং এত সংক্ষিপ্ত সময় গেল। এটা যদি খুব ওয়েল প্ল্যান, আমি যেটা আবার বললেন যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী খুবই ক্যাপেবল, এবং বিগত দিনে তারা এত পারফরমেন্স করেছে যে আমাদের আস্থার অভাব নাই, যারা পারে না তা কিছু না, কিন্তু ঘটনা তো ঘটে গেল। এর মধ্যে যদি আমি বলি যে এই সততার অভাবের প্রশ্ন হোক কিংবা তাদের শৃঙ্খলা বোধের প্রশ্ন অথবা ইচ্ছার অভাবের ক্ষেত্রে এখানে একটা জিনিস আমি মনে করছি তারা চেষ্টা করলে পারতেন। এবং এই শরীফ ওসমান হাদি তো আগে থেকে বলছিলেন যে আমাকে হত্যা করার অনেকগুলি স্টেটমেন্ট তার আছে, এবং সে আশঙ্কা করছে তাকে থ্রেট করা হয়েছে দেশ থেকে বিদেশ থেকে, অনেক ফোনে তাকে জানানো হয়েছে। সে কিন্তু রেডি ছিল, এবং সে বলেছে আমি মৃত্যু হইলে আমার সন্তানের তোমরা কেয়ার নিও। এইভাবে একটা পরিকল্পিত মানে হত্যাকাণ্ডের মধ্যে যে যাকে করা হয় সে জেনে যায়, এবং এগুলো পুলিশকে জানানো হয়েছে, সে মিডিয়াতে আসছে, এরপরে কিন্তু কোনো অ্যাকশন নাই। এবং আশঙ্কা করা হচ্ছে যে এইভাবে যদি আইন শৃঙ্খলা বাহিনী নির্বিকার থাকে কিংবা তারা যদি কোনো ধরনের অ্যাকশন না থাকে তাহলে নির্বাচন করবেন কীভাবে? তবে এর সন্দেহ তৈরি হয়েছে, যেটা আপনি বললেন এটা খুবই ঠিক। এবং এর মধ্যে দিয়ে আমি দেখেছি যে রাজনৈতিক দলগুলো কিন্তু ইতিমধ্যে এনসিপি সহ জামাত ওরা কিন্তু বলছেন যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছেন। যে লেভেল প্লেইংয়ের ভিতরে নানাবিধ কথা আছে, এই জিনিসটা আনতে হবে। এক, অস্ত্র উদ্ধারের যে পরিকল্পনা ডেভিন হাট করা হয়েছে সেখানে কোনো কার্যকরী পদক্ষেপ নাই, এবং এটা আমি খুবই সীমিত অল্প অস্ত্র উদ্ধার হয়েছে, তাদের বিশেষ করে যারা সন্ত্রাসী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের কোনো ব্যবস্থা নাই। এই বিষয়গুলো না থাকলে তো জনগণ আস্থা আনতে পারতেছে না যে নির্বাচন সুষ্ঠু হবে কিনা, তারা ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা, সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এক্ষেত্রে একটা সন্দেহ আছে। এবং এটা সরকারি দায়িত্ব, বিশেষ করে নির্বাচন কমিশন এখন দায়িত্বে আছে। আমি বলবো যে কর্মসূচি গভর্নমেন্ট নিয়েছেন ভালো কথা। এই অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে যে অস্ত্রগুলো লুট হয়ে গেছে বিগত আন্দোলনের সময়, তারপরে যারা অবৈধ অস্ত্র, ইভেন যাদের বৈধ অস্ত্র অস্ত্রগুলো জমাও নেওয়া হয় নাই, কোনো নোটিফিকেশনও নাই, এই ক্ষেত্রে যদি কার্যকরী কোনো ভূমিকা না নেয় সরকার, তাহলে আসলে নির্বাচনটার ক্ষেত্রে একটু সন্দেহের মধ্যে আছে জনগণ। কিন্তু এখনও যদিও রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে একটা স্টেপ অতিক্রম করেছে, দেখা গেলো যে তারা জুট করেছেন, নমিনেশন সাবমিট করছেন, এটা ভালো দিক, খুবই আশার দিক আমি মনে করব। একই সাথে এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে জনসচেতনতা সৃষ্টি করলে এই যারা মিসক্রিয়েন্ট আছে, দুষ্কৃতিকারী বা দুর্বৃত্ত তারা একটু ভয়ের মধ্যে থাকবে, তারা অসহজে পার পেয়ে যাবে না। এ তো দেখা গেলো ওসমান হাদিকে নিয়ে আমি বলবো তার সাথে থাকলো, ক্যাম্পেইন করলো এবং তাকে হত্যা করলো, আর কত নির্বিবাদে একটা ঘটনা ঘটে গেল, মানে ভিডিও তো একবারে স্পষ্ট। সুতরাং এই জায়গা দিয়ে গভর্নমেন্টের যথেষ্ট আমি বলবো যে ইচ্ছার অভাব আছে, ঠিক আছে, ইচ্ছা বলবো একই সাথে। এবং এই ইচ্ছাটা কেন প্রয়োগ হচ্ছে না, সিদ্ধান্ত নিচ্ছে সরকার কিন্তু কেন তারা প্রয়োগ করতে পারতেছে না, এই জায়গায় খুবই মানে অ্যাড্রেস করতে হবে। এই জায়গায় হাবিবা যেমন বলছিলেন যে ইন্টেনশন এবং অ্যাকশনের মধ্যে গ্যাপ আছে, আপনি ইন্টেনশন নিয়ে প্রশ্ন, আমি ইন্টেনশনের প্রশ্ন যে তাদের এই ধরনের ঘটনা থাকলে তো নির্বাচনই করতে পারবে না তারা, কারণ জনগণ তো চায় যে একটা নিরাপদ আশ্রয়, তারা ভোট কেন্দ্রে যাবে, ইচ্ছা মতো ভোট দিয়ে ফেরত আসবে। এই জায়গায় যদি তাদের আস্থার অভাব থাকে তাহলে ভোট সুমতো সুষ্ঠুভাবে তারা সম্মান করতে পারবে না। এই ক্ষেত্রে আমার মনে হয় যে এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আছেন, যারা নির্বাচন কমিশন আছেন, সকলেই এই ক্ষেত্রে তাদের অ্যাটেনশন দেওয়ার খুবই প্রয়োজন, যাতে করে জনগণ নির্বাচন একটা আস্থাশীল নির্বাচন হয়, গ্রহণযোগ্য নির্বাচন হয়, সকলে নির্ভয়ে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা করা উচিত। মাহমুদ হাবিবা, নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তার কথা বা সংশয় তৈরি হয়েছে, মানুষের মধ্যে সন্দেহ হয়েছে যে ঠিকঠাক কথা হবে কিনা, সেটা মিস্টার রহমান প্রশ্ন তুললেন। একই সঙ্গে তিনি লেভেল প্লেইং ফিল্ড, যেটা সবার জন্য সমান সুযোগ, সেটার ঘাটতি দেখতে পাচ্ছেন। আরেকটা প্রশ্ন আপনাকে আমি করতে চাই যে আমাদের দেশে মেয়েরা খুব বেশি পলিটিক্সে আসে না। আমরা নতুন দল যেটাকে নিয়ে অনেকে খুব আশাবাদী ছিলেন, এনসিপি, এমনকি বিরোধী রাজনৈতিক শক্তিরও অনেকেই তাদেরকে উৎসাহিত করছিলেন নানাভাবে, আমরা বিভিন্ন সময় দেখেছি। এই দলটাতে অনেক নারী বা তরুণী শিক্ষার্থী মেয়েদের মধ্য থেকে একটা ভীষণ রকমের আগ্রহ, এবং অনেকে বিদেশ থেকেও এসেছেন, অনেকেই লেখাপড়ায় খুবই ভালো, প্রফেশনে ভালো, সবাই যোগ দিয়েছিলেন। কিন্তু সর্বশেষ দেখা গেল যে জামাতের সঙ্গে জোট করাকে কেন্দ্র করে তারা প্রায় অনেকেই এনসিপি থেকে সরে দাঁড়িয়েছেন। এবং মাহফুজ আলম, যিনি তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, পদত্যাগ করেছেন কিছুদিন আগে, তিনিও প্রার্থী হবেন না এরকম করতে করতে, এবং এনসিপির প্রতি তার এক ধরনের আশীর্বাদও ছিল বা একই সঙ্গে তারা ছিলেন, তিনিও শেষ পর্যন্ত সেখান থেকে সরে দাঁড়িয়েছেন যে এনসিপির এই সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত নন। তো আমি একটু বিশেষ করে মেয়েদের অবস্থান থেকে তারা যে কারণে সরে আসলো সেটাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, আমি এটা প্রথমত নারী হিসেবে, নারী রাজনীতিবিদ হিসেবে মূল্যায়ন করি, তবে এরপরে সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপটটা বলবো।
প্রথমত আমাদের দেশে এটা হয়েছে, নির্বাচন এসেছে, এক পক্ষ আরেক পক্ষের সাথে জোট করেছে, দেখা গেছে যে দলে অনেক সময় ছোট দলগুলোতে ভাঙন এসেছে। এই ধরনের দৃশ্যের সাথে আমরা পরিচিত। একটা গ্রুপ ধরুন উদাহরণ হিসেবে বলতে পারি মুসলিম লীগ এক সময় ছিল, সে তারা টুকরা হয়ে গেছে, এক দল নির্বাচনে গেছে, আরেক দল নির্বাচনে যায়নি। এই রকম অসংখ্য ঘটনা দেখেছি। আমি খুবই প্রাউড যে দুইজন নারী এবং দুজন খুব সফল নারী তারা বেরিয়ে এসেছেন। মানে আমি বিশেষ করে দুইজনের স্টার নারী নেত্রী আছেন। স্টার এই জন্য বলি যে তাদের একটা ডিফারেন্ট পরিচিতি। তাসনিম জারাকে আমি নিজে যখন করোনার সময় জিলুর ভাই আমি নিজে তাকে কিন্তু খুব ফলো করতাম, কারণ ডিফারেন্ট ধরনের সে হেলথ টিপস দিত যেগুলো ওই সময়ের জন্য আমাদের জন্য খুব আমার কাছে মনে হয়েছে, এবং আই রিয়েলি লাইক দ্য ওয়ে সে স্পোক, মানে এত ক্যাজুয়াল। এই তাসনিম জারা তো ডিফারেন্ট ফ্যান বেজ আছে। আর তাসনুভা জাবিন তো উনি বাংলাদেশে দীর্ঘদিন ধরে আছেন, মানে সেলিব্রিটি হিসেবেই আছেন। এই দুজনের ক্ষেত্রে আমি এইটুকুই বলবো যে এটা সহজ কথা নয়, একটা দলীয় ঘেরাটোপ কিংবা দলের একটা যথেষ্ট, তাসনিম জারা তো খুবই শক্তিশালী পজিশনে ছিলেন, ইলেকশন মনিটরিং কমিটির উনি সদস্য সচিব ছিলেন। এই জায়গাটা থেকে তিনি যখন বেরিয়ে গেছেন, এই যে একদিনের মধ্যে 5,000 সই জোগাড় করেছেন, ক্রাউড ফান্ডিং করেছেন, এখানে সমালোচনার অসংখ্য সুযোগ আছে, কিন্তু সমালোচনা না করে আমি বরং বলবো আপনি বোল্ডনেসটা দেখেন, আপনি তার যে ঝুঁকি নেওয়ার যে যোগ্যতাটা এটা দেখেন। আমরা সচরাচর দল হয় কি অনেকেই দল ছাড়তে হলে একটা কনফিডেন্স লাগে, একটা সাহস লাগে, তাদের হয়তো মনে হয়েছে রাজনীতিটা তারা তাদের শর্তে করবেন, ফলে এইটা কিন্তু আমি সাধুবাদ জানি, মানে দুইজন নারী বিশেষ করে। আর সামান্তা শারমিনেরটা আমি যেটা পড়েছি উনি বলেছেন যে আমি দলেই থাকবো, তবে তিনিও সহমত নন মনিরা সুলতানাও, ইনারা কিন্তু সবাই তুখর নেত্রী। একই সাথে আরও একজন সব ধরনের কার্যক্রম থেকে গুটিয়ে নিয়েছেন, তাজনুভা, আরও একজন যিনি আছেন আরেকজন তাজনুভা, উনিও গুটিয়ে নিয়েছেন। তো এই জিনিসটাকে আমি বলবো যে তারা তাদের স্ট্যান্ডে তো রাইট, তারা যেই পয়েন্ট থেকে এনসিপিতে ঢুকেছিলেন সেই পয়েন্টে এনসিপি মানে কথা ছিল একটা ইন্ডিপেন্ডেন্ট রাজনৈতিক এন্টিটি হিসেবে তারা যাত্রা করবে, এবং তাদের জন্য আমি অন্তত রাজনীতিতে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি এইবারের নির্বাচনে 300 নয় জিলুর ভাই, 150টা আসনে যদি তারা নেতার মনোনয়ন দিতে পারতেন, যাদের জামানত বাজেয়াপ্ত হলেও সমস্যা ছিল না কিন্তু সেফটিকে থাকতে পারতেন নির্বাচন পর্যন্ত, এটা তাদেরকে একটা ডিফারেন্ট কাইন্ড অফ বেস দিত, যেটা আপনি খেয়াল করে দেখেন খুব কম ছোট দলই পেরেছে। এইটা হয়েছে কি এই 150 জন এরা তো সবাই মোরলেস দে আর বিলো 35 or 40, ফলে এদের যেটা হয়েছে তাদের সামনে কিন্তু সময়টা অনেক লম্বা, এই যে বেসটা হয়ে যেত এই বেসটা তাদেরকে আগামীটা তাদের জন্য অনেক সহজ করে দিত। এদের অনেকেই কিন্তু আগামী নির্বাচন কিংবা তার পরের নির্বাচনে দেখা যাবে যেত যে একটা মানে গুড নাম্বার অফ মানে ইয়াং লিডার আমরা পেতাম। মুশকিল হচ্ছে আপনাকে এবারেই ক্ষমতার সংস্পর্শ থেকে আপনি যখন রাজনীতি শুরু করেন তখন সেটা সবচেয়ে নেগেটিভ সাইডটা হচ্ছে যে আপনি ওই ক্ষমতাটা ছাড়ার কথা আসলে আর ভাবতে পারেন না। আপনি সরকারকে ইনফ্লুয়েন্স করতে পারছেন যখনই চাইছেন, যখন আপনার নিবন্ধন ছিল না আপনি স্রেফ রাজনৈতিক দল হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছেন, কিংবা তারও আগে যখন আপনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্রেফ প্ল্যাটফর্ম, তখন আপনি গভর্নমেন্টকে ডিকটেট করেছেন, আপনি গভর্নমেন্টকে যেভাবে চেয়েছেন। একটা সরকার তো সহজ কথা নয়, অন্তর্বর্তীকালীন হোক আর যাই হোক, মানে ক্ষমতা তো সবই সেম। ওই জায়গাটা থেকে আবারও 10 বছর ওয়েট করে বা 5 বছর ওয়েট করে মানে নির্বাচন করে আসা, এটা তারা জোট করেছেন। আমি আবারও বলি যে জোটের বিষয়ে আমার কিছু বলার নাই, জোট আমরা বহুবার করেছি নির্বাচনী জোট, এবং এটা সাধুবাদী আমি জানাই, কিন্তু তাদের পয়েন্ট থেকে তো তারা রং নন, তারা এমন একটা মধ্যপন্থীয় দল, যে মধ্যপন্থীয় দলের সাথে বাংলাদেশ জামাতে ইসলামের আইডিওলজি কতটুকু মানে ওয়ার্কআউট করে এটা তো একটা বিষয়। আপনি যতই বলুন না কেন যে না আমরা কেবল নির্বাচনমুখী জোট, এটা হয় কি একটা ইনফ্লুয়েন্স কিন্তু হয়েই যায়। আমরাও তো ছিলাম একসময় নির্বাচনমুখী জোট, আমাদের অভিজ্ঞতা থেকেই আপনাকে বলছি যে এটা কিন্তু চাইলেও ইনফ্লুয়েন্সের বাইরে থাকার কোনো সুযোগ নেই। এখানে একটা ডমিনেটিং এবং ডমিনেটেড ফ্যাক্টরও আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন বাংলাদেশ জামাতে ইসলামীকে আসন ছেড়েছে, ধরুন 30টা আসন ছাড়লে 17টা বা 18টা তারা জিতেছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো ডমিনেটিং ফ্যাক্টরে ডমিনেটেড ছিল ওই জায়গাটাই আপনার জামাত ইসলামী। এবং যখন আপনার এইবার যখন যেটা ঘটছে সেটা হচ্ছে জামাত ইসলামীর কাছে তারা তাদেরকে সারেন্ডার করছেন। সো এটা সারেন্ডারই, কারণ হচ্ছে যে আপনি যতই বলেন আপনার আইডিওলজি ঠিকই থাকবে, কিন্তু কর্নেল অলি আহমেদের এলডিপিও যোগ দিয়েছে। কর্নেল অলি আহমেদ তো ভেরি ইন্টারেস্টিং। আমি খুবই খুশি জিলুর ভাই কথাটা তুললেন, আমি এটা বলার সুযোগ পেলাম। আল্লাহ আমাকে এই দিনটা দেখিয়েছেন এবং আমি সত্যি কৃতজ্ঞ। তিনি কিন্তু এই পয়েন্টে দাঁড়িয়েই তার
কিন্তু বিএনপির সাথে সমস্যা ছিল। তার আসনে একটা আসন বাংলাদেশ জামাত ইসলামের, ওখানে দুটো আসনে তিনি নির্বাচন করেছিলেন। স্ত্রীর জন্য চেয়েছিলেন। হ্যাঁ, উনি না, এখনকার কথা বলছিলাম ভাইয়া, তখনকার কথা। তখন ওইটা ম্যাডাম তাকে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেছিলেন জামাত ইসলামকে ছাড়ার জন্য, তিনি সেটা ছাড়েননি এবং তিনি পরবর্তীতে যাকে দিয়েছিলেন সেও কিন্তু জেতেনি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 28 অক্টোবর সম্ভবত 2006-এর আমাদের সংসদের মেয়াদ শেষ হওয়ার কথা, উনি কিন্তু 26 অক্টোবরে দল ঘোষণা করেছিলেন। ঠিক আছে, দেখুন ওনার একটা কথা ছিল যে আপনি এদের বাদ দেন, স্বাধীনতা বিরোধী শক্তি বাদ দেন, এদের বাদ দিলে আপনি যখন ডাকবেন আমি চলে আসবো। এই তো সে বিখ্যাত উক্তি, আমরা সকলেই জানি। রাজনীতি যে কত কত কিছু আপনাকে চমক দেখায় এবং কত ধরনের চরিত্রের পরিবর্তন হতে পারে, মানুষ আইডিওলজিক্যাল কিংবা একটা স্ট্যান্ডের হতে পারে না। জিল্লুর ভাই, এটা আল্লাহ আমাকে চোখে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে দিনটা আমি দেখতে পেয়েছি যে তিনি এই অভিযোগ তুলে, এই ধোঁয়া তুলে যে চলে গেলেন, সেই তাকেই কিন্তু 2টা বা 3টা সিট পেয়েছেন। 3টা সিটের বিনিময়ে যে আইডিওলজি নিয়ে উনি বিএনপির সাথে থাকতে পারেননি বা মনে করেননি যে তার জন্য সঠিক হবে, তাদেরকে কিন্তু এই জামাতের কাছে তাকে এই দেন দরবার করে এই জায়গাটা আসতে হয়েছে। এটা যোগ না, বেনিফিটের জামাত হয়েছে এই জায়গাটায়। বাংলাদেশ জামাত ইসলাম একটা আমি বলবো ওয়ান্ডারফুল পলিটিক্যাল মুভ, তারা বেনিফিটেড হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি না যে এটা একজন বীর প্রতীক তিনি কতটুকু বেনিফিটেড হয়েছে। ওই প্রশ্নটা যেটা যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছিলেন, লেভেল প্লেইং ফিল্ডের বিষয় হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে দলের যেহেতু সাইজের একটা ব্যাপার আছে, তো কখনোই লেভেল প্লেইং ফিল্ড অন্য দলগুলোর জন্য মনে হবে না যে সঠিক আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেটা মোটের ওপরে নির্বাচনকালীন যে আচরণবিধি সেগুলো যদি লঙ্ঘন না হয়, সেগুলো মোটামুটিভাবে ম্যানেজ করে রাখা যায় এবং নির্বাচনে যখন আপনার ওই যে ভোট কি বলে এটা ক্যাম্পেইন প্রক্রিয়া, এই সময়গুলোতে মোটামুটিভাবে রাজনৈতিক দলগুলো যদি যথেষ্ট দায়িত্ববান হয়, এটা কেবল নির্বাচন কমিশন বা কেবল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সরকারের পক্ষে যে সম্ভব হবে না, এটা ইট ইজ অলরেডি প্রুভেন। আমরা যারা চাইছি, আমরা যারা রাজনৈতিক দল কিংবা আমরা যারা এই সরকারের অংশীজন, তারা যদি দায়িত্বশীল ভূমিকা পালন না করতে পারি, তাহলে এই অভিযোগটা পরস্পরের বিরুদ্ধে আমরা করতেই থাকবো, এইটাই স্বাভাবিক। কিন্তু আমি প্রত্যাশা করছি, যেহেতু আমাদের কারো তো রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন এটা নয় জিল্লুর ভাই, এটা তো এমন একটা ট্রানজিশনাল ইলেকশন, যেই ইলেকশনটা শুধু একটা, তো আমরা এবার কেবল সংসদ নির্বাচন করছি না, আমরা একটা অত্যন্ত পাওয়ারফুল সংসদ নির্বাচন করছি, যেই সংসদটা একই সাথে সংবিধান সংশোধনের এখতিয়ার রাখবে। ফলে এই নির্বাচনটা রাজনৈতিক দলগুলো, আমি প্রত্যাশা করি যে তাদের নিজেদের স্বার্থেই তারা দায়িত্বশীল আচরণ থাকবে। মুজিবুর রহমান, না, এই জায়গায় এনসিপি নিয়ে আমি কয়েকটা কথা এখানে অ্যাড্রেস করতে চাই। নাম্বার 1 হচ্ছে যে ওদের কেন্দ্রীয় কমিটির সদস্য 214, যখন 30 জন এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা পার্টির চেয়ারম্যান বা সভাপতির কাছে দরখাস্ত দিল, একই সাথে আবার 120 জন বলছে না সিদ্ধান্ত সঠিক আছে, এবং পরবর্তীতে এটা কেন্দ্রীয় কমিটির যখন আলোচনা হয়, তার সর্বসম্মতিক্রমেই কিন্তু জামাতের সাথে তারা ঐক্য গেল। আর এই ঐক্যটার প্রশ্নে কিন্তু এরকম না যে তাদের জামাতের আদর্শকে তারা গ্রহণ করেছে, বাট নির্বাচনী সমঝোতা, তার মানে যার যার মার্কায় নির্বাচন হচ্ছে, যারা এখানে আসছে তাদের আদর্শ কিন্তু জামাতের আদর্শ নিয়ে না আসেন না, এবং এক্ষেত্রে কোনো আলোচনাও আসে না, কোনো ধরনের তাদের মধ্যে যে একটা বোঝাপড়া হবে যে আমরা নির্বাচনের সাথে সরকার গঠন করবো, এরকম কিছু না। এই নির্বাচনটা শুধুমাত্র হচ্ছে এই কারণে, যেহেতু একটা রাজনৈতিক নতুন বন্দোবস্তের স্লোগান এই 5ই আগস্টের পরে হয়েছে, এখান থেকে কিন্তু এই ছাত্রদের দল জন্ম হয়েছে এবং রাজনীতির মধ্যে ভিন্ন সমীকরণ তৈরি হয়েছে। এই সমীকরণের মধ্যে তারা 54 বছরের যে রাজনীতি, এই রাজনীতি যে ব্যবস্থার মধ্যে যে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দাঁড়াতে পারে না, এই প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে এবং ভেঙে দেওয়া হয়েছে, এগুলো পুনর্গঠন না করলে তো একটা রাষ্ট্রই দাঁড়াবে না। রাষ্ট্রনায়ক দলগুলো কী করে সুশাসন প্রতিষ্ঠা করবে, এটা হচ্ছে বেসিক কোয়েশ্চেন। এই জায়গা দিয়ে কিন্তু আমাদের এই ভাঙাচড়ার মধ্যে দিয়ে আমরা প্রায় 14 মাস অতিক্রম হলাম, ইন্ডিয়ান গভর্নমেন্ট আসলো, এবং এখন তো যদিও বলা হয় সাংবিধানিক সরকার, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস রেফারেন্স নিয়ে, আসলে তো এটা সাংবিধানিক সরকার না, কোনোভাবেই তো এটাকে আমরা ইকুয়েশনে মিলাতে পারছি না। এর মধ্যে দিয়ে একটা স্টেবল আসবে যদি নির্বাচন হয়, আবার আমরা সাংবিধানিক ধারা, বিশেষ করে জুলাই সনদ যেটা বলা হয়েছে, এখন এখানে কিন্তু একটা কমন বিষয় আছে আমাদের চিন্তা করতে হবে। এই যে গণভোট এবং নির্বাচন, এক্ষেত্রে সব রাজনৈতিক দলের মতো ঐক্যমত হয়েছে সংস্কারের প্রতি, এবং বিএনপি তো আগে সংস্কারও দিয়েছে এবং এখন সেই সংস্কারের উপরেই বিএনপি আছে, এবং যতগুলো ঐক্যমত হয়েছে নোট অফ ডিসেন্ট ছাড়াও কিন্তু যে আমরা যে জুলাই সনদের কথা বলছি, এই ক্ষেত্রে এই জামাতের 3টা বক্তব্য কিন্তু বেশি স্পষ্ট যে আমাদের সাথে তারাই ঐক্য করতে পারবেন, কাজ সকলের জন্য ওপেন। আমাদের সেই পুরনো যে তারা যে সমস্ত ইসলামিক ন্যারেটিভ নিয়ে এতদিন রাজনীতি করে আসছে, সেখান থেকে কিন্তু তারা সরে এসে বলছে আমাদের সাথে ঐক্য হবে তারাই যারা সংস্কারের প্রশ্নে, জুলাই সনদের প্রশ্নে তাদের কোনো বক্তব্য থাকবে না, এর আপোষহীন থাকবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে
বিচারের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব সৃষ্টি করবেন না, দুর্নীতিমুক্ত একটা প্রশাসন তারা গড়ে তুলবেন, এবং একই ক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যারা আগ্রহী তাদেরকেই নিয়ে আমরা করবো। এনসিপির জুলাই সনদ নিয়ে সর্বশেষ অবস্থান কি আপনার জানা আছে? এনসিপি তারা সিগনেচার করে নাই, কিন্তু তারা ঐক্যমত পোষণ করেছে, হ্যাঁ জুলাই সনদ বাস্তবায়ন সিগনেচার করছে না কেন তারা? এটা তারা ওই এবং আমার যতদূর মনে পড়ে যে জুলাই চার্টার তো তাদের দাবি, তারাই এটা নিয়ে এক ধরনের বেশ শক্ত অবস্থান নিয়েছে, এবং শক্ত অবস্থান, এটা হতে হবে, এটা না হলে হবে না, এটা আদেশ লাগবে, বাস্তবায়ন লাগবে। সেই প্রেশার ছিল বলেই হয়তো হয়েছে, সেখানে উপস্থিত থাকেন নাই ওনাদের ওই সময়, ঠিক তাদের মানে কিছু মান অভিমান ছিল, স্বাক্ষর করবার সুযোগ ছিল, তারা করেন এটা করেন নাই, কিন্তু তারা তো মেনে নিয়েছে এবং গণভোটের পক্ষে তারা এখন কথা বলছেন। তাদের শুধু একটা আপত্তি ছিল পিআর ক্ষেত্রে, পিআর ক্ষেত্রে তো তারা বেনিফিশিয়ারি, এবং এই যে সিট মানে বন্টনের প্রশ্নে যে তো সমস্যা তৈরি হলো, আমার মনে ঐক্যের মূল কাজ হয়েছে এখানে দুইটি বিষয়, যে পরবর্তী রাজনৈতিক ব্যবস্থাটা দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের নিম্নকক্ষ উচ্চকক্ষ হচ্ছে। এই উচ্চকক্ষে যে 100 জুলাই সনদে নির্ধারণ করা হয়েছে, এইখানে যদি মিস করে কোনো পার্লামেন্টারি ইলেকশনে, তাহলে ওখানে যেন তার একটা আসন নিশ্চিত থাকে। এই ইকুয়েশনের মধ্যে দিয়েই এই ঘটনাগুলো ঘটেছে একটার পর, আমার ধারণা ব্যক্তিগতভাবে। এবং সেখানে দেখা গেল যে ওলিয়া আহত কথা বলেন, রাজনৈতিকভাবে অবশ্য জামাত ওলিয়া আহমেদ যে আপনার যে তার এলডিবি নিয়ে আসলেন, যে 11টা দল হচ্ছে, এবং এখানে কিন্তু আদর্শগত প্রশ্নে এইখানে কোনো কথা হয় না। যদিও 8টি দল গঠন হয়েছিল, তারা ইসলামিক একটা ন্যারেটিভ নিয়ে তারা শরিয়া আইন নানাবিধ কথাবার্তা তারা বলেছেন, কিন্তু ওখান থেকে তারা কিন্তু সরে গিয়েছেন। এখন তারা কল্যাণ রাষ্ট্রের কথা বলছেন, তারা সেন্ট্রিস্ট পলিটিক্স কথা, যেটা বিএনপি বলে সে কথাটাই, এবং এইটাই হচ্ছে আমাদের রাজনীতির সৌন্দর্য। আমরা এটা একটা ভালো দিক, এটা ভালো দিক। মানে এটা কি ইতিবাচকভাবে সিদ্ধান্ত নিয়ে তারা শুনলেন না? এটা এক ধরনের মানুষকে বোকা বানানো অথবা হিপোক্রেসি, এভাবেও কেউ বলতে পারে যে ইসলামের কথা বলে, ইসলাম ভিত্তিক রাজনীতির কথা বলে, শরিয়া আইনের কথা বলে হঠাৎ করে ইলেকশনকে সামনে রেখে, বা বিএনপি যখন মধ্যপন্থের রাজনীতির কথা বলছে যে বিএনপির সঙ্গে ফাইট করবার জন্য তারা ওই অবস্থান থেকে সরে গেলেন, নাকি আপনি মনে করেন এটা একটা সঠিক রাজনৈতিক অবস্থান? এই জায়গায় আমি বলবো ইভেন জামায়াত ইসলামীর আপনার তার যে দলের দলিলাদি আমরা যদি ঘোষণাপত্র গঠনতন্ত্র বলি, তার সঙ্গে তো এই কথাবার্তা যায় না, বা এই অ্যাকশনগুলো যায় না, যে অ্যাকশনগুলো তারা বিভিন্ন সময়ে ইভেন ছাত্র সংসদগুলো নির্বাচনও নিয়েছে। এই জায়গায় আপনাকে আমি জিনিসটা ক্লিয়ার করতে চাই, রাজনৈতিক দলের যে লক্ষ্য উদ্দেশ্য, এটা তো পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। শুরুতে তো মানে প্রথমেই তার দাবিগুলো বা আদর্শকে ইমপ্লিমেন্ট করা সহজ নয়, কারণ একটা রাষ্ট্রের সংবিধান আছে, রাজনৈতিক ব্যবস্থার মধ্যে দিয়েই তাকে অতিক্রম করতে হবে, যে সময় লাগবে। ওরা যদি ইসলামী শাসনের কথা বলে, এই সমাজ এবং রাষ্ট্র, আমাদের সংবিধান তো এই মুহূর্তে তাকে অ্যালাউ করছে না। সেই জন্য তাদের বক্তব্য হচ্ছে যে আমরা একটা কল্যাণ রাষ্ট্র, যেমন আমরা খুশি হবো যে যখন তারেক যেখানে আসলে উনি কিন্তু মদিনার সেই ন্যায়পরায়ণতার কথা বলছেন। এই বিষয়গুলো তো ঐক্যমতের জায়গায়। জামাত যে কথা বলছে, ন্যায়ভিত্তিক শাসন, মদিনা সনদ, কিংবা মূল্যবোধের শাসন, ন্যায়পরায়ণ শাসন, দুর্নীতিমুক্ত শাসন, এই কথাগুলো ইসলামেরই কথা, এগুলো কিন্তু শরিয়ার বাইরে না। যেমন আমরা কিন্তু আমাদের সোসাইটি কিন্তু সমাজের অনেকগুলো জিনিস শরিয়া প্র্যাকটিস আমরা করছি, বিশেষ করে আমরা আমাদের উত্তরাধিকার আইন বলি, বিয়ে শাদী, আমাদের যাবতীয় বিষয়গুলো শরিয়া প্র্যাকটিস মুসলমানরা করছে, নামাজ, হজ, যাকাত ইত্যাদি আমরা করছি। এগুলো যদি রাষ্ট্রের ব্যবস্থাপনায় আসে, তাহলে তো জামাতের দাবিগুলো পূরণ হয়ে যায়। তো সুতরাং এই যে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে, এই নট নেসেসারি এই স্লোগান দিয়ে আসবে, বরং যদি সমাজের ভালো ভালো দিক, আমরা যদি দুর্নীতিমুক্ত হই, ইসলামের আইন কায়েম হয়ে গেলো। আমরা যদি সত্য কথা বলি, ইসলামের আইন, আমরা যদি ন্যায়পরায়ণ, আমি মানুষকে ভালোবাসি, সেবা করি, এসব ইসলামের ইসলাম নাম ব্যবহার করবার দরকার নেই, ব্যবহার করার প্রয়োজন নেই। সুতরাং ব্যবহার করে ন্যায়পরায়ণতার কথা বলা যায়। এই জায়গায় জুলু ভাই একটা ভেরি ইম্পর্টেন্ট, মানে আমাদের বিগত 54 বছর কিন্তু এই আমাদের লোকজন ইসলাম কিংবা ধর্ম সম্পর্কে এই সচেতন ছিল না বলেই এই সুযোগগুলো রাজনৈতিক দলগুলো নিয়েছে। ইলেকশনের সময় তারা ধর্ম ব্যবহার করেছে, ধর্ম ব্যবসা করেছে। এই জিনিসগুলো কিন্তু সবার মধ্যে আছে, সব দলের মধ্যে এগুলো চর্চা ছিল। এবং নির্বাচন পরবর্তী সহিংসতা যে হয়, হিন্দু বা যারা মাইনরিটি, তাদের এই একই ঘটনা ঘটছে। আমরা একটা ভালো জিনিস আমরা আশা করছি, যদি জুলাই সনদটা বাস্তবায়িত হয় এবং যে সংস্কারগুলো নেওয়া হয়েছে, এবং এটা যদি সত্যি ইমপ্লিমেন্ট হয় গণভোটের মাধ্যমে, এবং রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত থাকে, ইনশাল্লাহ আমরা দেখবো যে এই রাষ্ট্রের একটা চেহারা পাল্টাবে। এবং সেক্ষেত্রে একটা প্রাতিষ্ঠানিকতা বিল্ড আপ করবে এখানে, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন, উনি করতে পারেন নাই। পরবর্তীতে এই জিনিসগুলো কিন্তু এখন হচ্ছে, এবং আমি আশা করবো যেহেতু আমাদের মাহমুদ হাবিব ভাই এখানে বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা বা নেত্রী আছেন, উনি, আমরা বলবো যে এই জায়গা দিয়ে অ্যাড্রেস করা উচিত বিএনপিকে, যে আমরা এই মূল সমস্যাটা এখানে কিন্তু একটা হয়ে গেছে, যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছাত্রদের তৈরি হলো, একটা অরাজনৈতিক ব্যবস্থার মধ্যে একটা বিস্ফোরণ ঘটে গিয়ে একটা স্বৈরাচারকে পতন করা সম্ভব হলো, যে রাজনৈতিক দলগুলো ক্ষমতা তো করে নাই, কোনো ম্যানিফেস্টো ঘোষণা কিছু ছিল না। এই যে আকাঙ্ক্ষাগুলোকে যদি বিএনপি বুঝতে পারে এই ছাত্রদের, তাহলে কিন্তু
আমরা আরও রাজনৈতিক ডেভেলপমেন্ট আমাদের খুব কাছাকাছি আসবে এবং এই জায়গা দিয়ে বিশেষ করে বিএনপির 5ই আগস্টের পরবর্তী নেতারা যে সমস্ত এই চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন আসার আগ দিয়ে যে সমস্ত ন্যারেটিভ করে কথাবার্তা বলেছেন, এগুলো ছাত্রদের মধ্যে একটা সন্দেহ তৈরি করেছে, সন্দেহ করেছে তা আসতে হবে না। বিশেষ করে হাদির ঘটনায় নানাবিধ মানে কি বলবো মিসইন্টারপ্রিটেশন হোক অথবা গুজব হোক, এমন একটা পোলারাইজড হয়েছে যে বিএনপি কিন্তু আঘাত করা হয়েছে। তা আঘাত করার ক্ষেত্রে এটি বিএনপি স্পষ্ট করা উচিত। বিশেষ করে জুলাইয়ের প্রশ্নে আমার মনে হয় যে বিএনপির আর একটু স্পষ্ট ভূমিকা নিলে এই যেগুলো দূর হয়ে যাবে এবং এই ক্ষেত্রে এই যে নতুন যে অ্যারেঞ্জমেন্ট হলো, পোলারাইজেশন হলো রাজনীতির ক্ষেত্রে, এটা আরও কাছাকাছি আসবে, বিরোধ অনেকটা কমে যাবে। আমি আপনার কাছে প্রশ্ন রেখে আমি মিস মাহবুদা হাবিবার কাছে যাচ্ছি, আপনার উত্তরটা আমি পরেই শুনবো। এই যে জুলাই সনদ, জুলাই চার্টার যাই বলি না কেন, বা গণভোট, এই যে 4টি বিষয়, হ্যাঁ না না, মানুষ ভোটাররা এখন আসলে এটা বুঝতে পারছে কি না, বোঝার সুযোগ তৈরি হয়েছে কি না, নাকি ওই যে মার্কা দেখে বা প্রার্থী দেখে বা দল দেখে মানুষ ভোট দিবে, গণভোট অবহেলিত থাকবে, জুলাই চার্টার অবহেলিত থাকবে? তাহলে এই দুটোকে একসঙ্গে করবার কি জাস্টিফিকেশন আছে? আমি আপনার কাছে পরে উত্তরটা শুনবো। তার আগে মাহমুদা হাবিবা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। কেউ এটাকে মানবিক প্রত্যাবর্তন বলছেন, কেউ এটাকে রাজস্বিক প্রত্যাবর্তন বলছেন। অভূতপূর্ব সাড়া মিলেছে জনগণের মধ্যে বা বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে। বাট এই ফেরাটা যতটা সেলিব্রেশনের মতো মনে হয়েছে, এই ধারাটা অব্যাহত, মানে সেলিব্রেশনের ধারা না, মানুষের যে স্বপ্ন, আকাঙ্ক্ষা, প্রত্যাশা আগামী দিনগুলোতে মিস্টার রহমান কতখানি পূরণ করতে পারবেন বলে মনে হয়? বদলে যাওয়া বাংলাদেশের তিনি কতখানি, কারণ বদলে যাচ্ছেন তার আকাঙ্ক্ষা, বা আপনার ওই কথা, ওই যে ইন্টেনশন আর অ্যাকশন, বা বিরোধী দলে থাকলে ভাষা এক, ক্ষমতায় গেলে ভাষা আরেক, এই জায়গাগুলোতে মানুষ ইতিবাচক পরিবর্তন কতখানি দেখতে পারবে বলে আপনি? যদি আমি জানি যে দলের নেতা সম্পর্কে না, আমি আমার অনুভূতিটাই বলছি, আমার উপলব্ধি বলছি আপনাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফিরে আসা, এই ফিরে আসাটাকে আমি রাজস্বিক বলি না। এটাকে আমার মনে হয় যে এটা হচ্ছে একেবারে নিঃশর্ত, মানে কি বলবো, আস্থা এবং তার প্রতি যে অবিচল আস্থা দেশের মানুষের, এই অবিচল আস্থার একটা বহিঃপ্রকাশ। শুধু নেতাকর্মী জিল্লুর ভাই ওই দিন ওখানে ছিল না। আমি 1 কোটি, আপনার এই শোতেই আমি দেখেছি একজন, ওই দিন 1,17,00,000 সিম ঢুকেছে বাংলাদেশে। আপনি যেভাবে দেখেন সেটাকে যদি আপনি হাফও করেন, যে ডাবল সিম ইউজ ওই থিওরিতে যদি যান, তাহলেও কিন্তু আপনি ধরে নেন যে 30-35 লক্ষ লোক যেই কষ্ট করে ওই জায়গাটায় তারা উপস্থিত ছিলেন। এই জায়গাটা আমি নিজ চোখে দেখেছি। দেশের মানুষ তার মতো করে তার প্রতি তার আস্থা এবং তার প্রতি তাদের বিশ্বাস জ্ঞাপন করেছে। এটা দেশের মানুষের কাজ তারা করেছে। আমি যখন এই প্রোগ্রামটা, আমার ধারা বর্ণনার দায়িত্ব ছিল, আমি যখন ফেরত আসি আপনার ওই বসুন্ধরায় ঢুকছিলাম, মানে বিশ্বাস করেন জিল্লুর ভাই, আমি ম্যাডামের সাথে না ওই ট্যুর করেছে, যে উনি সেই সময় ওই করতেন, ওই যে মানে বিভিন্ন জেলা ডিস্ট্রিক্টে সফর করতেন। এটাকে মানে এই ইয়েগুলোতে আমি অনেকগুলোতে থেকেছি। উনার ম্যাডামের জন্য রাস্তার পাশে একেবারে লক্ষ লক্ষ মানুষ, আপনি চলেই যাচ্ছেন এবং লোক দাঁড়িয়েই আছে, এবং সবই সাধারণ মানুষ। এটা চোখে না দেখলে এই জিনিসগুলো রিয়ালাইজ করা যায় না। আমি বসুন্ধরা দিয়ে যখন ঢুকছি, তখন আমি দেখলাম যে স্রেফ তারেক রহমানের গাড়ি যাবে বলে হাজার হাজার মানুষ, যাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই এবং একেবারেই বোঝা যায় যে আশেপাশে ফ্ল্যাট থেকে নেমে এসেছে, এই দৃশ্যটা, এটা আমি নিজে উইটনেস করেছি। ফলে জনগণ তারা তাদের মানে ইন আ ওয়ে তাদের মতো করে তাদের মানে আস্থা এবং বিশ্বাস প্রকাশ করে, মানে তারা এক্সপ্রেস করেছে। এইবার আসেন আমাদের করণীয়, বা তিনি কতটুকু কী করা যাবে। দেখুন, কতটুকু কি করা যাবে সেইটার জন্য আমরা তো বিএনপি একটা কাজই করেছে। আপনি যদি 5ই আগস্টের পর থেকে দেখেন, আমরা কিন্তু এই পরিবর্তিত সময়ের আরও আগে থেকেই আমাদের যে পরিকল্পনাগুলো, সেটার ব্যাক এন্ডে এটা কিভাবে করা যায় এটা নিয়ে কাজ চলছিল। কিন্তু 5ই আগস্টের পর থেকে আমাদের যে কত অসংখ্য টিম কাজ করছে, যে আমি যদি একটা কমিটমেন্ট আপনাকে মানে কমিটমেন্ট একটা করা হচ্ছে, ধরুন আমি ফ্যামিলি কার্ড নিয়েই যদি বলি, ফ্যামিলি কার্ড দেওয়া হবে, এই ফ্যামিলি কার্ডের এই টাকাটা বা অর্থায়ন কোথা থেকে হবে, সেইখান থেকে শুরু করে প্রতিটা পয়েন্টে মানে এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। এবং কাজ করছি বলতে এটা ইট ইজ অলরেডি ডান। আমাদের ইশতেহারে কিন্তু এগুলো সব মানে ব্যাখ্যা সহই আসবে। কেবল এই ইশতেহার আমাদের হবে না যে অমুকটা করব তমুকটা করব। আমার
সম্মানিত ভাই বলছিলেন যে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করা, দেখুন আমি এইখানে আমার কিছুই বলার নেই। জুলাই কারো সম্পত্তি নয়, জুলাই বাংলাদেশের জনগণের সম্পত্তি। হ্যাঁ, এটাকে কুক্ষিগত করার যে অপচেষ্টা, সেইটার বিরুদ্ধে আমরা প্রত্যেকে। জুলাইয়ের সময় তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রকাশ্যে, তারা হচ্ছে প্রকাশ্য রাজনৈতিক দল, জামাত ইসলাম তো তখন ছিল না, তারা হচ্ছে হয় ছাত্রলীগ পরিচয় ছিল অথবা তারা মানে কোথাও না কোথাও গুপ্ত ছিলেন। যেমন আমাদের সাথে থাকা বিএনপি থেকে অনেকে, বিএনপি মনা অনেককেই আমরা দেখছি এবার এই মানে আপনার নির্বাচনে মানে প্রকাশ্য হয়েছেন আর কি, সোজা কথায়। এখন এটা ওনাদের স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি নিয়ে আমার কোনো সমালোচনা করার ইচ্ছাও নাই, আমার কোনো আগ্রহ নাই। কিন্তু যেই জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে যে এই বিপুল মানে সমর্থন বলুন, আমাদের লজিস্টিক যেখানে যাচ্ছিল, যারা আজকের জুলাই নেতৃত্ব, যারা ওই সময় ছিলেন, তারা প্রত্যেকে জানেন যে কতখানি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকে সাপোর্ট দিয়েছে। তারা এটা ডিসকাস করবেন কি করবেন না, এটা তাদের চয়েস। এইটা নিয়ে আমাদের কিন্তু মাঠ গরম করার কিছু নাই। আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আর কিভাবে জুলাই আকাঙ্ক্ষা ধারণ করতে হবে আমার জানা নাই। তিনি অন্তত ওই লোক নন যে তিনি বলবেন যে না জুলাই আমি ছিলাম, জুলাই আমি করেছি। প্রশ্নই ওঠে না। জুলাই করেছে দেশের জনগণ, আমরা কেবল লজিস্টিক্স দিয়েছি, আর ছাত্ররা সেখানে ফেস হিসেবে এসেছে। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন। আমি শাখাওয়াত সায়ন্তর একটা টকশো শুনছিলাম, সেখানে সে তার একটা অভিজ্ঞতা শেয়ার করেছে যে সে তখন জেলে ছিল। আপনি তো জানেন যখন 5ই আগস্ট হয় সে তখন জেলে ছিল, এবং জেলে ওনাদের একজন সাবেক নায়েবে আমির তাহির সাহেবের সাথে তার যখন কথা হয়, তাহির সাহেব তখন তাকে বলেছিলেন যে না, নাহিদ আমাদের প্রোডাক্ট, আমরা তাকে গ্রুম করে বড় করেছি। হতে পারে তারা অসংখ্য প্রোডাক্ট গ্রুম করে বড় করেছেন, অসংখ্য প্রোডাক্টকে নিয়েছেন আওয়ামী লীগের, যেটা তাদের নয়, কিন্তু জিজ্ঞেস করলে জানা যায় যে তারা 2005 সালে 2007 সালে এইভাবে নাকি জামাত ইসলামীতে তারা ঢুকেছেন। এটা তাদের চয়েস ভাই, পলিটিক্স ওনারা ওনাদের মতো করে করেন। তারেক রহমান তার ভোটারদের আস্থা অর্জন করার জন্য যা যা করেন না তিনি সেটা করছেন। ভোটের মাঠ বলে দেবে, ভোটের সমীকরণ বলে দেবে যে তিনি কি আসলে আস্থাটা অর্জন করতে পারলেন নাকি পারলেন না। এটার জন্য আমাদের ভোটের দিনের জন্য অপেক্ষা করতেই হবে। এবার আসুন জুলাই নিয়ে নিয়ে কথা, মানে চার্টার নিয়ে কথা, সংস্কার। এই কথাটা আমি টকশোতে শুনলাম, আমার তরুণ বন্ধুরা বলছিল, যদি আপনার ওইটাই হয়, সংস্কারের প্রশ্নটাই বিষয় হয়, জুলাই চার্টারে যারা যারা সই করেছেন তাদের প্রত্যেকের কিন্তু দায়িত্ব হচ্ছে গণভোটে হ্যাঁকে বিজয়ী করে আনা। বিএনপি তো জুলাই চার্টারে সই করেছে, আমরা তো হ্যাঁর পক্ষে, আমরা তো গণভোটে হ্যাঁর বিপক্ষে নই। কাজে এই যে রং একটা পরিকল্পিত ন্যারেটিভ তৈরি মানে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু অত্যন্ত ভুল। জামাত ইসলামী কিন্তু এইটাতে সই করার কথা ছিল না, কিন্তু তারাই কিন্তু সবচেয়ে আগে ওখানে গেছেন এবং সই করেছেন। তারপরে আজ পর্যন্ত এনসিপি কিন্তু এটা সই করতে পারেননি। তাহলে আপনি কিভাবে নিশ্চিত হলেন যে মানে এনসিপি যেটা মানে বলছে, বা জুলাই চার্টারে যে 30টা বিষয় আমরা একমত হয়েছি, 11টা বিষয় আমরা নোট অফ ডিসেন্ট সহ আপনার ভিন্ন মত পোষণ করেছি। সেই নোট অফ ডিসেন্টের একটু নমুনা আপনাকে দেই। জনপ্রশাসন মানে আপনার যে আপনার নিয়োগ কমিশন 7 জন সদস্যর মধ্যে 2 জন হচ্ছে 5 জন সদস্য, তার মধ্যে 1 জন হচ্ছে সরকারি দল, 4 জন হচ্ছে আপনার বিরোধী দল। ঠিক আছে, এটা তো চলতে পারে না, একটা গভর্নমেন্টকে তো আপনাকে চালাতে হবে। আমাদের নোট অফ ডিসেন্টটা কী ছিল, আমরা কিন্তু ওটাতেও করেছি, নোট অফ ডিসেন্ট হচ্ছে সমান সমান হতে হবে, কিংবা একজন সমান বিরোধী দল সহ আরেকজন মানে আরও কিছু নিরপেক্ষ মানুষ, এইভাবে ব্যালেন্স করতে হবে। প্রতিটা জায়গাতে আপনি সরকারি দলকে, আপনার ইমিডিয়েট থটটা কি জানেন, এটা কিন্তু সুদূর প্রসারী কোনো থট না। আমি 2-3টা ব্লান্ডার এবারকার রাজনৈতিক দলগুলো করেছে বৃহৎ দল হিসেবে বিএনপিকে ঠেকানোর জন্য। তারা ধরেই নিয়েছেন যে বিএনপি বোধহয় মানে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে। কাজেই যতগুলো স্টেপ নিলে একটা গভর্নমেন্টকে প্রপার ফাংশন করা থেকে ঠেকানো যায়, তার সবগুলোই তারা চেষ্টা করেছেন। প্রথম এবং প্রধান আরপিও আসেন। আরপিও অনুযায়ী যেই একটা এবার আপনার এসেছে, মানে চেঞ্জ এসেছে, সেটা হচ্ছে আপনি আপনার মার্কা নিয়ে নির্বাচন করতেই হবে, আপনি জোটের মার্কাটা ব্যবহার করতে পারবেন না। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কারা? বাংলাদেশ যাতে তো ওই দল হয়নি তো ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট ছোট দলগুলো, যাদের ভয়েস ছিল, যাদের একটা ডিফারেন্ট আইডেন্টিটি ছিল। আমি অফকোর্স আপনি নিজেও আমি জানি যে ছোট ছোট দলের খুব একটা আপনি নিজেও পক্ষে নন। আমি ছোট দলের পক্ষে নই সে কথা ঠিক নয়। আমি মনে করি যে লড়াইটা করে দলটাকে টিকে থাকাটা জরুরি, টিকে থাকা এবং বিস্তার করানোর কাজটাই বিকশিত করার কাজ। বট গাছের নিচে কখনোই হয় না, কিন্তু তারপরে হয়। এটার একটা আমি আপনাকে এরপরও হয়, আপনি এটার একটা আপনাকে উদাহরণ দিই যে বাংলাদেশ জামাতে ইসলামী যখন 96 সালে একা নির্বাচন করে 3টা আসন পেয়েছে, ওনারা 2006 এসে যখন বিএনপির সাথে নির্বাচন করেছে, ওনারা 17টা অথবা 18টা আসন পেয়েছেন। ইনারা তো এখন মোটামুটি ভাবে বিএনপির সাথেই তো করেছে, এখন তো তারা দাঁড়িয়ে গেছে। কিন্তু জামায়াত ইসলামী, জাতীয় পার্টি, আওয়ামী লীগ আর বিএনপি না আর বাকি পার্টিগুলোকে আপনি এক কাতারে আনলে হবে না। এই কারণে
হয়তো সাইজে আয়তনে সমর্থনে অনেক পার্থক্য থাকতে পারে চারটা দলের মধ্যে, কিন্তু তাদের কিছু না কিছু কোথাও না কোথাও বেজ আছে, সমর্থন বেজ আছে। বাকি দলগুলোর কিন্তু সেটা এখন ধরুন যে একটা বাম দলে, আমি যেটা মনে করি তর্কের ক্ষেত্রে বাম দলে ভালো নেতা আছেন যিনি ওই আইডিওলজিটাকে ধারণ করেন। আপনি তার জন্য এই যে আপনার মার্কার এই বিষয়টা আমি কি হবে আপনি আমাকে বুঝিয়ে বলেন যে আমি জাস্ট আপনাকে বলি, এই যেমন শেখ হাসিনার সঙ্গে 15 বছরের ক্ষমতায় রাশেদ খান মেনন ছিলেন, হাসানুল হক ছিলেন, তাদের দলের কি সাংগঠনিকভাবে তারা কি শক্তিশালী হয়েছে না ওই ব্যক্তিগুলোই এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন ওই পর্যন্তই? তো আর বড় দলগুলো তো ক্ষতিগ্রস্ত হয় যে তার একজন নেতা একটা এলাকা একটা কনস্টিটিউয়েন্সি তৈরি করেন ক্ষতিগ্রস্ত হয়, সেখানে এমন মানুষও তো প্রস্তুত না, মানুষ হয়তো ওনাকে চেয়ে আপনাকে চায় না, এখন ওনার জন্য দীর্ঘদিন আপনাকে পাঠিয়ে দেওয়া হলো, তো সেটা তো ভোটারদের সঙ্গে আমি মনে করি যে ছোট দলগুলোর আসলে ওইভাবে লড়াই করেই আসলে, যে কারণে আমি একটা প্রস্তাবও দিয়েছিলাম যে যারা বিএনপি থেকে বিএনপির প্রতীক চায় বা বিএনপির সঙ্গে নির্বাচন করতে চায়, বিএনপির নির্বাচনী ফান্ড থেকে তাদেরকে কিছু অর্থায়ন করা হোক, তারা নিজেরা আপনার সাথে আমার এই শোতেই আপনি বলেছিলেন, তো যাই আমি করেছিলাম আপনার সাথে সেটা না, কিন্তু আমার কথা হচ্ছে না জিল্লুর ভাই, আপনার ভার্সাল মানে আমার নিজের মনে হয় যে ডাইভার্সিফিকেশন মাস্ট আপনার থাকতে হবে। ভয়েস যদিও দুর্বল হয় তবুও সেটাকে প্রোটেক্ট করাটা জরুরি। এনিওয়ে আমরা সেটা আমার মনে হয় না যে কাউকে জোর করে এমপি মন্ত্রী বানিয়ে তাকে শক্তিশালী করা যায় না, ইভেন একটা ন্যারেটিভ আমরা শুনছিলাম যে ঠিক আছে আপনারা নিম্ন কক্ষে না হয় আপনাকে উচ্চ কক্ষ দিয়ে হবে, তার মানে উচ্চ কক্ষ কি এত খেলো জিনিস যে আপনি মনে হবে আপনাকে মন্ত্রী বানিয়ে দেবো? আমি তো মনে করি মন্ত্রী যদি দলের কোনো লোক না খুঁজে পাওয়া যায় বাইরের থেকে টেকনোক্র্যাট হতে পারে, অফ কোর্স কোটার ইস্যুজ আছে, বহুবারই আছে, আমাদের মোহাম্মদ সাইফুর রহমান ছিলেন। হ্যাঁ, আপনাকে তো আসলে পারফর্ম করতে হবে, ডেলিভার করতে হবে। এক্স্যাক্টলি। না কিন্তু আমরা দল হিসেবে সিদ্ধান্ত অবশ্য আপনাদের, না দল হিসেবে কিন্তু আমরা জোটের প্রতীকে নির্বাচনের পক্ষপাতী। এখন আমরা রিটো করেছিলাম, যাই হোক এটা হয়নি, কিন্তু এই জিনিসটাই বড় দলগুলো চাইলে তারা লাভবান হতে পারে। যেমন ধরুন যারা চাইবেন যে জামাতে ইসলামের দাঁড়িপাল্লা, এখন এবার যেমন অনেকে নিজেদের দল করে দিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাহলে আদর্শটা থাকলো তো কোথায়, রাজনীতিটা কোথায় থাকলো? তা তো অবশ্যই জায়গাটা অবশ্যই আমি এটা সমর্থন করি যে শেষ পর্যন্ত তারা ওইটা করেছেন, কারণ এই প্রস্তাব আমি অনেকদিন ধরে রাখছিলাম, যদি করতেই হয় তাহলে ভাই দল বাদ দিয়ে আপনি ওই দলের মধ্যে ঢুকে পড়েন। কিন্তু আমি নিজে মনে করি, আবারও দল হিসেবেও মনে করি আমরা যে এই জোটে কমন ইয়েটা রাখলে ছোট দলগুলোর একটা এক্সিস্টেন্স থাকে। হয়তো আপনি যেটা বললেন শেখ হাসিনার সময় যেটা উদাহরণ হিসেবে আপনি দিলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সময় পলিটিক্স উদাহরণ দিতে হলে আমি সেটাও দিতে পারি। আমাদের সময় যেটা হয়েছিল যে দুইটা মন্ত্রিত্ব বাংলাদেশ জামাতে ইসলাম পেয়েছিলেন, আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেদিনও কোনো একটা ইয়েতে তিনি কিন্তু স্মরণ করেছেন ওই দুজনকে অত্যন্ত যোগ্য নেতা হিসেবে, হ্যাঁ, আমাদের একটা মিটিংয়ে। তো যাই হোক, সেটা হচ্ছে যে ওই সময়টাই তারা, আপনি যেটা বললেন যে দে ওয়ার দ্য রাইট পিপল, অথবা তাদের এই ধরনেরই আন্ডারস্ট্যান্ডিং হয়েছে পলিটিক্যাল, যেই কারণে তাদেরকে তারা দুইটা মন্ত্রিত্ব পেয়েছিলেন। এখন প্রশ্নটা হচ্ছে ওইটা না, প্রশ্ন হচ্ছে যে আপনি একটা সিদ্ধান্ত আজকে যেটা নেবেন এটা একটা সুদূর প্রসারী ফল আছে। আপনি যতই বলুন না কেন, যেই কথায় ভাইয়ার কথায় আমি বারবার আসছি যে আপনি যখন বলছেন যে আমরা কেবল নির্বাচনমুখী জোট, আসলে নির্বাচনমুখী জোট হওয়া যায় না। এখানে আপনি যতদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি এই বিতর্কে কিন্তু আরেকটা প্রশ্ন করতে হবে, যেমন এনসিপির সিদ্ধান্ত হচ্ছে তারা তাদের প্রতীক নিয়ে নির্বাচন করবে। অনেকে অভিযোগ করছেন, যারা এই এনসিপির প্রতি সহানুভূতিশীল তারা অভিযোগ করছেন বিএনপিকে, যে বিএনপি তো কিছু সিট তাদেরকে ছেড়ে দিলেই পারতো। যেমন আমার অনুষ্ঠানে বসে নিউজ সম্পাদক নুরুল কবির বলেছেন যে এই যে এনসিপি জামাতের সঙ্গে গেল তার জন্য কিছুটা দায় তিনি বিএনপিকেও দিচ্ছেন, যে বিএনপি যদি কিছু আসন তাদের ছেড়ে দিত তাহলে তো হয়তো তাদেরকে জামাতের সঙ্গে যেতে হতো। আমার যতটুকু পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং জিল্লুর ভাই, তারা জামাতের সাথেই যেতেন। এবং আপনি ধরনটা দেখেন, টাইমিংটা দেখেন, তারা 15 দিন আগে বা 20 দিন আগে কিন্তু ঘোষণা দেননি, তারা একেবারে শেষ দিনে এসে ঘোষণা দিয়েছেন, কারণ তারা অলরেডি 125টা মনোনয়ন দিয়েছেন, তারা যেন স্বতন্ত্র প্রার্থী না স্বতন্ত্র হয়ে নির্বাচন করতে না পারে। ইট ইজ আ ভেরি ওয়েল প্ল্যান, মেটিকুলাস ডিজাইন যেটা বলতে হয়, সেইভাবেই এটা করা। এবং আজকে থেকে নয়, আব্দুল কাদিরের, আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আব্দুল কাদের একটা ফেসবুক স্টেটাস বলি আপনাকে,
সেটা হচ্ছে 5ই জানুয়ারি রাত থেকে যে কথা শুরু হয়েছিল সেই কথার আজকে বাস্তবায়ন হলো। এবং আমি এটা এই জন্য ট্রাস্ট করি, বিএনপির সাথে কথা হয়েছে, কথা হয়েছে, কিন্তু তাদের কোনো সিরিয়াসনেস এই জায়গাটাই ছিল না। আমাদের পক্ষ থেকে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, বললেই আমরা 30টা আসন কিন্তু দিতে পারবো না ভাই। আমার সামনে 10টা পাথর, মানে আমি just বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে আপনি যেহেতু ছোট দলগুলোকে দেওয়ার পক্ষে বা তাদেরকে না, আমি তাদের ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি সেই কারণে আমি বলেছি, কারণ আমরা যে নেগোসিয়েশনের মাঠে যেটা হয়েছে, নেগোসিয়েশনে আমরা যেটাকে যৌক্তিক মনে করেছি আমরা সেটা অফার করেছি। কিন্তু আবারও আপনাকে বলি, আপনার মূল ইন্টেনশন তো যে বাবার কাছে ফিরে যাওয়া। গোলাম পরওয়ার তো খুব চমৎকারভাবেই বলেছিলেন যে বাবার সাথে লাগতে এসো, উনি তো জানতেন যে কি হতে যাচ্ছে, কাজে উনি কিন্তু খুব সহজেই কথাটা বলতে পেরেছিলেন। এই আপনি যেই অর্থেই বলুন না কেন, এটা এমন একটা স্টেইন যে স্টেইন থেকে বেরিয়ে আসা এনসিপির জন্য কঠিন হবে। বাট এট দ্য সেম টাইম যেহেতু তাদের মধ্যে 30 জন হলো প্রতিবাদ জানিয়েছেন, আমার মনে হয় যে তরুণদের একটা টিম কিন্তু বেরিয়ে আসবে যারা কারো পক্ষেই যাবে না। প্রথমেই আপনাকে প্রথম 8 মাস 10 মাসের মধ্যে একটা জাতীয় নির্বাচন করতে পারছেন, এটা বিশাল ব্যাপার জিল্লুর ভাই। আপনাকে সেখানে ক্ষমতার ছায়াতে আসতেই হবে, কোনো না কোনোভাবে জিতেই আসতে হবে। এই সমীকরণটার আমি বিপক্ষে, হ্যাঁ। এবং এই জায়গাটাই, এই সমীকরণটা আমি মনে করি যে এনসিপির নেতৃত্ব এখানে ব্যক্তিগতভাবে এক ধরনের সেলফিশনেসের পরিচয় দিয়েছে। ধন্যবাদ অ্যাডভোকেট মুজিবুর রহমান। আপনার কাছে প্রশ্নও ছিল আমার, প্রশ্নটা জুলাই চার্টার, গণভোট, এগুলো নিয়ে মানে মানুষ আসলে বুঝতে পারছে কিনা, মানুষ তার জন্য তৈরি অ্যাকচুয়ালি জুলাই সনদে যে 4টি বিষয়কে অ্যাড্রেস করা হয়েছে, এগুলো একটু জটিল করা হয়েছে। যেমন এর আগে তো গণভোট হয়েছে আমাদের দেশে, তাহলে গণভোট এই জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোটটা অবহেলিত থাকছে এবং এটা কোনো মিনিংলেস হবে। না, মিনিংলেস হয়ে মানুষ তো জানে না আসলে সে কি হ্যাঁ ভোট দিবে না ভোট দিবে, হ্যাঁ ইমপ্লিকেশনস কি, না এর ইমপ্লিকেশন। এই জায়গা দিয়ে আমি কথাটা আরো ক্লিয়ার করতে চাই। যেহেতু জুলাই সনদে সবাই সাইন করেছে, বিশেষ করে বড় পার্টি হিসেবে বিএনপি করেছে বা জামাত, দুইজনই করেছে, এদের এখন দায়িত্বই হচ্ছে জুলাই সনদকে পজিটিভলি এটাকে হা ভোটে রূপান্তর করা। এটা না হলে তো আমাদের সংস্কারগুলো যেগুলো ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে এক্সিকিউশন, অনেকগুলো অধ্যাদেশ জারি হয়েছে যেগুলো জুলাই সনদে ঐক্যমতের ভিত্তিতে আমরা রাজনৈতিক দলগুলো ছিলাম, সিগনেচার করেছি, এবং এগুলো তো পার্লামেন্টে নেক্সট আসবে এবং সংবিধান সংশোধনের প্রশ্ন আসবে। এগুলো মিলে যদি আমরা এই জুলাই সনদে হাকে জয়যুক্ত করতে না পারি, তাহলে রাজনৈতিক দলগুলো সবাই কিন্তু আবার বিপদে পড়ে যাবে। সুতরাং তাদের দায় আছে এখানে জুলাই সনদ বাস্তবায়ন করার ক্ষেত্রে হা ভোটকে জয়যুক্ত করার জন্য। এবং আমার আশা করা যায় একটা সমস্যা হচ্ছে কি, যে এই যে ধরনের ঘটনাগুলো একের পর এক ঘটছে, আমাদের অস্থিরতা সৃষ্টি করছে, যেটা আমরা একটু আলোচনা করলাম, সে জায়গায় জুলাই সনদকে ইমপ্লিমেন্ট করার জন্য যে ব্যাপক প্রচার হওয়া দরকার ছিল সেটা হয় নাই, সরকারও করছে না, রাজনৈতিক দলগুলো করছে না। আমার মনে হয় জুলাই সনদ বাস্তবায়ন করা এবং এই সনদের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর যে নির্বাচনী ইশতেহার হবে সেখানে সুস্পষ্ট তাদের বলতেই হবে এখানে, কারণ তা না বললে তো নির্বাচনটাই আমাদের প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। জুলাই সনদ অবশ্য জামাত সহ অন্যান্য দলগুলো ছিল আগেই যেন গণভোটটা হয়ে যায়, আরও ক্লিয়ার হয়ে যায় যে হ্যাঁ এই ভিত্তিতেই আমাদের নির্বাচনটা হচ্ছে। বিএনপির দাবি প্রেক্ষিতে ইউনূস সাহেব হয়তো একটা ছাড় দিয়েছেন যে উচ্চকক্ষে ওনারা দিয়ে দিলেন যে 2 কক্ষ বিশিষ্ট আইনসভা হবে, প্লাস এই ক্ষেত্রে সংস্কারটা একই দিন হলেও অসুবিধা নাই। ঘটনা ঠিক আছে, একই দিন অসুবিধা নাই, কিন্তু এই জায়গায় তো জনগণকে সচেতন করা, তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসা এবং পক্ষে হা ভোট দেওয়া, এটা কিন্তু সকলের দায়িত্ব। এই দায়িত্ব না হলে কিন্তু রাষ্ট্র আবার আমরা পিছিয়ে যাবো। সুতরাং এই জায়গায় সকলেই, সরকার এবং রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যভাবে সচেতনতা তৈরি করা এবং ক্ষেত্রে হা ভোটের পক্ষে যেন ক্যাম্পেইন হয় জোরালোভাবে, সে চেষ্টা করা উচিত। আর একটি বিষয় যেটা আপা বললেন, সে জায়গায় আমি বলবো এই স্বৈরাচার বা এই ছাত্রদের সাথে গ্যাপটা কোথায় হলো। আপনি যদি হয়তো খেয়াল আছে যে আমাদের জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক সাহেব শেখ মুজিবুর রহমান সাহেবকে যে বলেছিলেন, যে উনি যখন বললেন যে আমরা তো 100, তখন তো 300ই ছিল আমার মনে হয়, 2টা সিট বাদই সব আসনে আমরা বিজয়ী হয়েছি, খুশির চুটে বলেছেন। উনি বলেছেন না, এটাই হলো তোমার মরণ ফাঁদ, এটা ঠিক হয়নি, বরং বিরোধী দলকে জিতে একটা শক্তিশালী বিরোধী দল থাকলে পরে গণতন্ত্র মানে শক্তিশালী হবে এবং দেশ ঠিক মতো চলবে। সমালোচনা লোক যদি না, তাহলে কেমন হবে? এখন এই 5ই আগস্টের পরে বিএনপির স্থানীয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশ্য অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি, এবং যেভাবে উনি জনসমর্থিত হয়েছেন অনেক সুন্দর কথা বলেছেন। শুধু একটি কথা আমার ওই সময় আমি একটু সংশোধনী আনতে চাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথায়, যে উনি মার্টিন লুথারের কথা বলেছেন, আই হ্যাভ এ ড্রিম, অ্যান্ড উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। তো আমার কথা ছিল মার্টিন লুথার এখানে না নিয়ে এসে যদি উনি জিয়া রহমানের কথা বলতেন, তাহলে দেশের আরও বেশি বিএনপি উপকৃত হতো। কারণ জিয়া রহমান আমাদের দেশে একমাত্র একটা রাজনৈতিক ব্যক্তি, একটা ইনস্টিটিউশন এবং একটি কি বলবো আমাদের দেশের একটা এক্সিলারেট, আমি করতে পারবো মানে এক্সিলেন্ট একজন ব্যক্তিত্ব রাজনীতিকে, যিনি এদেশের রাজনীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বহুদলীয় গণতন্ত্রে রূপান্তর করেছেন। এবং এই জিনিসটাই আজকে যে বিএনপি তাকেই ফলো করা, এবং সেটা ফলো করলে কিন্তু এই জুলাইয়ের ক্ষেত্রে ছাত্রদের কোনো গ্যাপ তৈরি হতো না। আজকে যে ওই
তুচ্ছতাচ্ছিল্য বলি বা নেগেটিভের ক্ষেত্রে আমাদের যে মত পার্থক্য হলো, যে কারণে একটু দূরত্ব তৈরি হয় ছাত্রদের সাথে বিএনপির। কারণ বিএনপি তো একটা বড় দল ছিল, আওয়ামী লীগ নাই, না ফলে তো অবশ্যম্ভাবী পরিণতি হচ্ছে বিএনপির 300 সিটের মধ্যে 290টা পেয়ে যাবে। এই জিনিসটার থেকেই সাইকোলজিক্যালি প্রবলেমটা হয়েছে যে আমরা যে সংস্কার করতে চাই সে বিএনপি বাধা দিচ্ছে কেন, বিএনপি না করছে কেন, নোট অফ ডিসেন্ট দিচ্ছে কেন, এই জায়গা থেকে কিন্তু মনস্তান্ত্রিক ডিফারেন্স তৈরি হলো। এবং এই আন্ডারস্ট্যান্ডিংটা বিএনপি হওয়া উচিত ছিল। এখনও সময় আছে, নির্বাচন ইশতেহারের মাধ্যমে হোক কিংবা পরবর্তী নির্বাচন কার্যক্রম যেটা হবে বাস্তবায়ন কীভাবে সেই পদ্ধতি বিএনপি ক্লিয়ার করতে হবে। এক্ষেত্রে শুধু বিএনপি নয়, জামাতেরও ত্রুটি আছে। কারণ জামাত যে ন্যারেটিভ নিয়ে দীর্ঘদিন সংশোধন রাজনীতি করে আসে, সরে আসে ওখান থেকে। এবং এক্ষেত্রে নির্বাচন স্তরের মধ্যে প্রত্যেকটা দলই সুস্পষ্টভাবে বলে দেওয়া উচিত যে আমরা এই জিনিসগুলো চাই, তাহলে হবে কি জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখনও কিন্তু অস্পষ্টতা আছে এবং বিএনপির ক্ষেত্রে অস্পষ্ট এটাই যে বিএনপি কি সেই জিয়া রহমানের বিএনপি নাকি নতুন বিএনপি। এই জায়গা দিয়েই যেমন আপনার এই যে শরীফ ওসমান হাদির কথা বলি, তার এত অসংখ্য ভিডিও আছে যে সে জিয়া রহমানের যোগ্য, আমি যদি ব্যক্তিগত আমি বলি যে যোগ্য একজন উত্তরসূরি। সে সব বাংলাদেশ জাতীয় আমাদের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা কীভাবে দাঁড়াবে, প্রতিবেশীর সাথে আমাদের কীভাবে ডিল হবে, সব এত স্পষ্ট কথা আর কোনো মানে যুবকদের মধ্যে আগে বলতে পারে নাই। এই কথাগুলো বিএনপির কথা বলা উচিত ছিল, বিএনপির নেতৃত্বে এই কথাগুলো বলা উচিত ছিল। তাহলে হবে কি জনগণ বুঝতে পারতো যে হ্যাঁ আমরা আমাদের এই 17 কোটি মানুষের আমরা কর্মক্ষম করব, আমাদের যুবকদেরকে কর্মক্ষম করব, দেশের বাইরে যারা যাচ্ছে তারা যেন দেশের সুনাম সৃষ্টি করে এবং আমাদের উন্নয়নের পথে যারা বাধা সৃষ্টি করছে। এটা একবারে 54 বছরে প্রমাণিত হয়ে গেছে যে ভারতীয় আধিপত্যবাদ এখানে একটা ছায়া বিস্তার করে সর্বক্ষেত্রে। তারা দখল করতে চায় না, কিন্তু আমাদের অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি সব কিছুকে তারা একটা তাদের নিজস্ব বলয়ে তারা চিন্তা করে, আমাদের পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করতে চায়। এই জায়গাটি স্পষ্ট হয়ে গেছে জুলাইতে। এই জায়গাতে বিএনপিতে স্পষ্ট করতে হবে যে আমার পররাষ্ট্রনীতি কী হবে। আমি আশা করেছিলাম যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তৃতা করে একটা অ্যাড্রেস করবেন, উনি এটা করেন নাই। যদিও ওসমান হাদির সম্পর্কে খুব ভালো বলেছেন, আধিপত্যবাদ একটা শব্দ দিয়ে উনি কথাটা বলেছেন, আমার ভালো লেগেছে, কবর জিয়াদ করেছেন। তো এই জায়গাটি স্পষ্ট করতে হবে, কারণ আমরা স্বাধীন দেশ হিসেবে যদি বেঁচে থাকতে হয়, আমাদের মাথা উঁচু দাঁড়াতে হয়, তাহলে সেই পলিসি আমাদের নিতে হবে যে আমরা আমাদের নিজস্ব শক্তিতে শক্তিমান হব, আমাদের অর্থনীতি আমরা নিজেরা বিকশিত করব, আমাদের শিল্প, আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি সব কিছু আমরা ডেভেলপ করব, আমাদের কারো হেল্প নেওয়ার প্রয়োজন নেই। এই কথাই তো জিয়া রহমান বাংলাদেশ জাতীয়তাবাদের মাধ্যমে সৃষ্টি করেছিলেন এবং মূল কথাই ছিল ইসলাম এবং জাতীয়তাবাদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করা যাবে না, যেটা এখন তৈরি হয়ে গেছে। এটা যদি যত কমানো যাবে, বিএনপি এবং জামাত মিলে আমি বলবো এই দেশকে সুষ্ঠুভাবে গড়ে তোলার জন্য বাংলাদেশের জাতীয়তাবাদ এবং ইসলামী আদর্শ এই দুটার সমন্বয়ে কিন্তু এই 24 আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সেই জায়গা দিয়ে যদি আমরা এটি অ্যাড্রেস করতে পারি তাহলে দেশ এগিয়ে যাবে, কোনো বাধাই সৃষ্টি করতে পারে। যত ষড়যন্ত্র হোক আমার দেশের বিরুদ্ধে, একটা দুটো হত্যা করে দেশকে দাবায় রাখা যাবে না। এবং সেই ক্ষেত্রে বিএনপিরও দায় আছে, জামাতেরও দায় আছে, এবং যে নির্বাচন হবে সেক্ষেত্রে সুস্পষ্টভাবে এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে, তাহলে দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকবে। কোনোভাবেই যেমন বিএনপি যে ন্যারেটিভ তৈরি করছিল এই যে 71 সাল নিয়ে কিংবা এই আপনার এই জিনিসটা তো এখন আপনাদের 71 সাল তো অস্বীকার করার কোনো উপায় নাই। একটা একটা বাস্তব সত্য 1971 সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, কিন্তু সেই স্বাধীনতা যুদ্ধের মধ্যে প্রকৃত স্বাধীনতা আমাদের ভোগ করতে পারি নাই, কারণ ভারতীয় এখনও তারা 16 ডিসেম্বর পালন করেছে ভারত পাকিস্তানের যুদ্ধ। এটা আমাদের কথা না, ওরাই করে। এই বিষয়গুলো তো যুবকরা খেপে গেছে, তাদের তো রক্ত দেওয়ার মানুষের তৈরি, তাদের বলে যে আমাদের ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যায়, যে এই কথা কেন? আমরা মুক্তিযুদ্ধ স্বাধীন করেছি, আমাদের গৌরবের বিষয়, মুক্তিযুদ্ধের সূর্য সন্তান, সেই মুক্তিযুদ্ধে তারা কী করে হাইজ্যাক করে তাদের মতো বাহিনী তৈরি করছে। এই জায়গা দিয়ে বিএনপিকে স্পষ্টভাবে যদি তারা যুবকদেরকে আকৃষ্ট করতে পারে, বক্তব্য দিতে পারে, আমার মনে হয় যে একটা জাতীয় ঐক্যমত আবার তৈরি হবে জিয়া রহমানের মধ্যে, যে আমরা 17 বা 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ আছি এবং আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো। আমরা কোনো ধরনের বাধা, কোনো ধরনের আধিপত্যবাদ আমরা স্বীকার করবো না। এই বক্তব্য জনগণ আশা করে, এবং এটা করলে ইনশাল্লাহ দেখা যাবে যে আপনি যেটা চাইলে সেটা সৃষ্টি হবে। থ্যাংক ইউ। এখানে কোনো আমি মনে করি যেটা, হ্যাঁ আমি জানি একেবারে শেষ পর্যায়ে বিএনপির আধিপত্যবাদ বিরোধিতা নিয়ে ডাউটের কিছু নাই, কোনো ধরনের সাধারণ মানুষেরও নাই, তাদেরই মধ্যেই এটা আছে যাদের নিজেদের মধ্যে এই সমস্যাটা আছে। দেখুন আপনি তো যশবন্ত সিংহের সেদিনের লেখাটা দেখেছেন, এটা সব জায়গাতেই এসেছে যে তার ইট ওয়াজ ভেরি টাফ টু ওয়ার্ক উইথ দি দেন প্রাইম মিনিস্টার এবং খালেদা জিয়া, এবং এটা তারেক রহমানও সেম তার মতোই একজন মানুষ, এবং বিএনপির সঙ্গে কাজ করা সহজ নয়। এটা কিন্তু তারাই বলেছে, আমরা নই, প্রথমত। দ্বিতীয়ত এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই যে বিশেষ করে জিয়া পরিবার সরাসরি তো সবসময় ভারতীয় আধিপত্যবাদের যে চক্রান্ত সেটাতে তো সবচেয়ে বড় বলি এনারাই। কাজেই এই কথাটা যখন মার্টিন লুথার কিংয়ের কথা বলেন আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত
চেয়ারম্যান, আমি এটাকে এই জন্য রেসপেক্ট করি যে এটা একটা এখন আমরা একটা গ্লোবাল ভিলেজে বসবাস করি। দ্বিতীয়ত তিনি তো তার পিতাও বটে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে এমন একজন মানে কর্মময় পুরুষ বা নেতা যার হয়তো আর দ্বিতীয় কোনো তৈরি হবে না, দ্বিতীয় কোনো উদাহরণ তার মতো তৈরি হবে না, কিন্তু তিনি খুবই সচেতনভাবে, আপনি খেয়াল করে দেখেছেন তিনি তার মা সম্পর্কে বলেছেন আপনারা দোয়া করুন, এই কথাটা ছাড়া তিনি আর কোনো কথাই কিন্তু বলেননি। এই আধিপত্যবাদের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার যে রোল, এটা কি তো ভুলে যাওয়া কারোর উচিত না। কাজে এই জায়গাটায় আপনি দেখুন ডিফারেন্স থাকবেই। আমি যেটা বিশ্বাস করি, আমার দল যেটা বিশ্বাস করে, কিংবা আমার দল যে অনুযায়ী তার রাজনীতি পরিচালনা করে, সেইটাতে যদি বাংলাদেশ জামাতে ইসলামের লোকজন বিশ্বাস করতো তাহলে তো তারা জামাত করতো না, তাহলে তো তারা মানে বিএনপি করতো। আবার এই জায়গাটায় এই ডিফারেন্সটুক থাকুক, কিন্তু যখন আপনি নীতি দিয়ে, যখন আপনি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা দিয়ে, কিংবা আপনি যখন ভবিষ্যতে যে আপনার কি বলে আপনি আসলে জাতিকে কি দিতে চান এটার সুস্পষ্ট দিক নির্দেশনা দিতে ফেল করবেন, তখন আপনি এই বায়বীয় কথাগুলো টানবেন। আপনার মনে আছে যে এই সেম কথাগুলোর সাথে আমরা আগেও যুদ্ধ করেছি, তখন কথা ছিল শুধু পাকিস্তান, মানে এই জায়গাটায় ভারত আর তখন পাকিস্তান। আমাদের 1971 নিয়ে যে কথা হয় ওটা কোনো ন্যারেটিভ না ভাই, ওটা হচ্ছে বাস্তবতা, ওটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম যেটার উপরে আমরা দাঁড়িয়ে আছি। 1971 নিয়ে কথা বলারই কিছু না, এটা আমাদের এভরিডে এভরি ব্রিদের বাস্তবতা। কিন্তু এইটা ভারত তাদের মতো করে এটা তাদের যুদ্ধ ঘোষণা করে, এটা মানে তাদের দিবস পালন করে, এটা তাদের সমস্যা। এটা আমাদের 1971 কোনোভাবে ছোটো করে না, কিংবা আমাদের অস্তিত্বকে এটাকে ছোট করা বা এটাকে প্রশ্নবিদ্ধ করার রাইট কেউ রাখে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে তরুণদের, হাদি যেটা বলেছেন, হাদির বহু কথা আমি খুবই পছন্দ করি। একটা ভিশনারি তরুণ, তার আত্মার মাগফিরাত কামনা করি। কিন্তু দেখুন হাদির জন্য এই কথাটা বলা যত সহজ, আমি যদি ততবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বেগম খালেদা জিয়াকে নিয়ে বলতাম, কিংবা আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলতেন, ওই কথাটাও তাকে শুনতে হতো যে পরিবারের বাইরে আর বেরোতে পারছে না। ওই এত বেশি তিতো করে ফেলার প্রয়োজন নাই। তাকে নিয়ে মুজিব ভাই বলুন, তাকে নিয়ে আপনি বলুন, তাকে নিয়ে বাকি সবাই বলুন। কারণ হচ্ছে ওই জায়গাটায় আমরা তাদের রাখতে চাই যাদেরকে কোনোভাবে দলীয় সম্পদ করে যে তারা পায়ের নিচে চলে যাক। এই দিনটাও তো দেখতে হয়েছে। শেখ মুজিবুর রহমানের কি নেতৃত্বের কোনো গুলাবলি ছিল না? একেবারেই জিরো করে আপনি তাকে উড়িয়ে দিতে কখন পারলেন? যখন আপনি ওই জায়গাটায় তাকে টেনে নামালেন, প্রতিটা বিষয় বিরিয়ানির প্যাকেটেও ছাপতে শুরু করলেন শেখ মুজিবুর মানে ছবিটা। প্রয়োজন ছিল না। ওই জায়গাটা প্রতিদিন লক্ষ কোটি বার শুনে শুনে দেশের মানুষ এত টায়ার্ড হয়ে গেছে যে তারা এখন একটা ঠান্ডা মাথায় মানে একেবারে ক্লাউড ছাড়া ভাবতে পর্যন্ত পারে না এই ভদ্রলোককে নিয়ে, কিন্তু পারাটা তো উচিত ছিল। তো এই জায়গাটায় এই সীমাবদ্ধতাটা কোনোভাবে কখনোই যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের না আসে, এটাই আমি প্রত্যাশাও করি। এবং আগামীতে যেটা ভাইয়ের সাথে আমি একমত, আমাদের এইবার এখন হচ্ছে নির্বাচনও আমাদের দেশ গঠনের এবং গণতন্ত্র প্রতিষ্ঠাতে করার কাজে আমরা প্রত্যাশা করি সবাই মিলে আমরা সেটা করতে পারবো। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। অ্যাডভোকেট মুজিবুর রহমান এবং মিস মাহমুদ হাবিব অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্যে। দর্শক, বাংলাদেশ গণতন্ত্রের সংকটে আছে, গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের পথে, কিন্তু সেখানে এক ধরনের ভয়ের আবহ তৈরি হয়েছে, এক ধরনের অনিশ্চয়তা। আমার এক অতিথি অদৃশ্য ছায়ার কথা বলেছেন, অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি। এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণটা যদি স্মুথ না হয়, স্বাভাবিক না হয়, সেটা আরও বড় সংকটও তৈরি করতে পারে বলে অনেকের ধারণা। কিন্তু আমরা চাইব যে নির্বাচনটা ঠিকঠাক মতো হোক এবং নির্বাচনটা অবাধ হোক, সুষ্ঠু হোক, নিরপেক্ষ হোক। প্রশ্ন তুলবার কারো দিক থেকে কিছু সুযোগ থাকলেও যারা এই নির্বাচনে এখন প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য মাঠে আছেন, ক্রিয়াশীল আছেন, তারা যেন নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তুলতে না পারেন, এমন একটা নির্বাচন হোক। তার চেয়ে বড় কথা হচ্ছে নির্বাচনটা যেন শান্তিপূর্ণ হয়। এবং মাথায় রাখতে হবে যারা এখন পর্যন্ত প্রতিযোগিতার মধ্যে আছেন, তারা যেন শেষ পর্যন্ত গিয়ে কোনো অজুহাতে নির্বাচন থেকে তাদের মধ্যে কেউ সরে না দাঁড়িয়ে নির্বাচনটাকে বানচাল করা, ভণ্ডুল করা বা পিছিয়ে দেবার একটা সুযোগ তৈরি করেন। এবং সে বিষয়েও আমরা সতর্কতা আশা করব। তবে আমার অতিথিরা দুদিক থেকেই সরকারের যে নিষ্ক্রিয়তা নানা বিষয়ে, যদিও অনেকে এখনও পর্যন্ত তাদেরকে ভালোবেসে তাদের আন্তরিকতা নিয়ে, সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছেন না, কিন্তু বাস্তবতা হচ্ছে এই নিষ্ক্রিয়তা যতক্ষণ চলতে থাকবে এবং বাড়তে থাকবে, ওই প্রশ্ন কিন্তু উঠবেই। আসলে তারা ইচ্ছে করেই এই কাজগুলো করছেন বা এই ধরনের পরিস্থিতি তৈরি করে দেবার সুযোগ তৈরি করে দিচ্ছেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।